অশ্লীলতার যে মানে বাউন্ডারিটা পার হয়ে যাওয়া, এগুলোর জন্য আসলে আমরাও দায়ী। যে কোনো একটা জাতি কিংবা একটা গোষ্ঠীকে ক্ষমতা দেওয়ার আগে তাদেরকে আসলে সেটার জন্য উপযুক্ত করা উচিত। তো এই যে আনকন্ট্রোলড একটা দৈত্যাকৃতির একটা বিষয়কে আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা নিজেরাই এটা শিকার হচ্ছি আর কি। আগেকার দিনে তুই একটা নাটক বানাতে যাবি, কে ভালো নাটক লেখে তার দ্বারস্থ হতে হবে। আমার প্ল্যান ছিল স্বাধীনতার 30 বছর পূর্তি উপলক্ষে আমরা কনসার্ট ফর বাংলাদেশটা করব বাংলাদেশে। রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, যখন যারা যারা বেঁচে সবার সাথে যোগ, যেটা আমরা ঢাকা স্টেডিয়ামে করব। হেলিকপ্টার দিয়ে আমি ওপর থেকে শট নেব কনসার্ট ফর বাংলাদেশ, যেটা 71 সালে হয়েছিল আমেরিকাতে। সেই লোকগুলা আজকে বাংলাদেশে স্বাধীন দেশে ওটা করবে 2001-এ 30 বছর পূর্তিতে। আমাদের এই জগৎ নস্টালজিয়ার এক জগৎ। এই জগতে এমন কেউ কেউ আছেন যার নাম মনে এলেই আমাদের চোখের সামনে সুনির্দিষ্ট একটা ইমেজ ভেসে ওঠে। সেই ইমেজে বিচিত্র সব রং, বিচিত্র সব রেখার টানটন। তেমনই একজন মানুষ তানভীর হোসেন প্রবাল, আমাদের প্রবালদা। প্রবালদাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, তিনি কি পারেন না, তিনি কি করেন না। কিন্তু সব প্রশ্ন ছাপিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রবালদার কণ্ঠের একনিষ্ঠ একজন ভক্ত। তো প্রবালদা, যেটা বললাম যে আপনার কণ্ঠ, এটা আসলে আমি যখন শুনি, আমি 2-3 সপ্তাহ আগে আপনার সাথে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আপনার কণ্ঠ শুনলে আমার আপনার উপর রাগ হয়, যে প্রবালদা গানটা নিয়ে আরও কেন সক্রিয় হয় না, বা প্রবালদার গান কেন আরও বড় ক্যানভাসে আমরা শুনতে পাই না। তো আপনার কাছে আপনার গান কি, বা কিভাবে আসলে গান আপনার কাছে এসেছে? থ্যাংক ইউ সাজ্জাদ, তুই আমার অনেক পছন্দের প্রিয় ছোট ভাই, এজন্য তোদের সামনে একটু গান করি। আমি তো আসলে যেটা গান নিয়ে অনেকেই বলে যে আমার মারও, তুই যেটা বললি, রাগ আছে আমার উপরে যে আমি গান কেন করি না সেভাবে। প্রথম কথা যেটা হচ্ছে যে গান যে আমি যতটুকুই গাইতে পারি, তোদের ভালোবাসার কারণে আমি সুযোগটা নিয়ে বলছি, আমি তো আসলে কখনো গান শিখিনি। মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কিংবা প্র্যাকটিস কোনো কালেই আমার ছিল না। তো যতখানি আমি গাইতে পারি, আমি এর পুরোটা কৃতিত্ব হচ্ছে ঈশ্বরকে দিই, উপরে যিনি আল্লাহ আছে। তো আমরা যেটাকে বলি না যে গড গিফটেড শব্দটা, তো যেটা গড গিফটেড, এটাতে আমি আসলে না আমার নিজের কোনো অহংকার কিংবা গর্ব এটাতে নেই, কারণ আমি এটার জন্য কোনো কষ্ট করিনি, কোনো সাধনা করিনি। আমার খুব প্রিয় বন্ধু প্লাস বড় ভাই সুজিত দা আমাকে গালাগালিই করতেন একটা সময়, আমরা তো প্র্যাকটিস করে গলাটা হয়, তোকে দিয়েছে তুই তারপরেও করিস না। ভালোবাসা কিংবা যাকে বলে স্নেহের জায়গা থেকেই বলে। তুইও যেটা বললি, আমার প্রতি তোর ভালোবাসা, গানের প্রতি আমারও প্রচণ্ড রকমের ভালোবাসা। আমি প্রচণ্ড রকম পছন্দ করে কাজটা করি। কিন্তু হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে ধরো যে আমি আমার লেখালেখি যে অ্যাজ অ্যান রাইটার, মানে ইউ আর আ রাইটার, অ্যাকচুয়াল রাইটার। আমি জাস্ট বলছি আমি স্ক্রিনের জন্য যে জিনিসগুলো, সেটা নাটক হোক, সিনেমা হোক, কিংবা কোনো বিজ্ঞাপন হোক, অথবা যেটাকে আমরা বলি যে আমি তো নন ফিকশন করেছি বেশি, তো এগুলোর কাজ করি কিংবা ডিরেকশন দেই, মাঝে মধ্যে উপস্থাপনা করেছি একসময়, আবৃত্তি করতাম একসময়। কিন্তু গানটাকে আমি প্রফেশনালি কখনো করা হয়নি, কারণ হচ্ছে ওটা একদম আমার ভেতরের জায়গা, ভালোবাসার জায়গাটা। ওটাকে নিয়ে যেহেতু আমার মনে হয়েছে কি, এটা আসলে আমি তোকে ওভাবে কোনো পার্টিকুলার যুক্তি দিতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে গানটা তো আমার, এবং একান্ত আমার কাছের মানুষ যারা, যেরকম তোর সামনে আমি হয়তো গেয়েছি, আমার অনেক কাছের মানুষ, তো অনেকে কষ্ট, এই গানগুলো কি শুধু আমরাই শুনে যাব, অন্যরা কি শুনবে না, এ ধরনের এক ধরনের কথা আছে। কিন্তু ওটা নিয়ে না আসলে বিশ্বাস কর, 96 সাল থেকে যদি আমি ভুল না করি, 96 থেকে আমি গান রেকর্ড করি, এবং তখনকার যে স্টুডিওগুলো ছিল, স্পুলের থেকে আমার গান রেকর্ড করা শুরু, এবং আজকে 2026, তার মানে ইটস বিন 30 ইয়ার্স। হ্যাঁ, 30 বছর ধরে আমি গান রেকর্ড করেছি, কিন্তু আমি গান কিন্তু মানে বের করিনি সেরকম করে। এবং এটা নিয়ে আমার যারা বন্ধু, আমার যারা বড় ভাই, আমার যারা ছোট ভাই, ইনক্লুডিং ইউ, সবারই কিন্তু ক্ষোভ ছিল। সবচেয়ে বড় ক্ষোভ ছিল যে মানুষটার, যার কারণে তোর আমার তিনজনে মিলে একটা কাজও হয়েছে একসময়, আমি তার কথা শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, বাচ্চু ভাই, আয়ুব বাচ্চু, দ্য লিজেন্ড।
তো বাচ্চু ভাইয়ের সাথে তো ধর যে তোর আমার কিংবা অনেক মানুষ আমরা যেহেতু একই অঙ্গনে কাজ করি নানা সময় দেখা হয়েছে। তো আমি একটা সময় যেটা হতো যে আমার আরেক বন্ধুর কল্যাণে একটু আসলে কথা বলতে গেলে ডাইনে হ্যাঁ, যায় হ্যাঁ, চলে আপনি যায় বলেন। কথাগুলো। আমার বন্ধু মিমি, তো ও একবার আমাকে জোর করলো, না তোমাকে এরকম আড়ালে থাকা যাবে না, তোকে এই কাজটা করতে হবে। তো তখন আমরা মিলে একটা ডেইলি সোপ শুরু করছিলাম, ওটার নাম ছিল ডলস হাউস। তো ট্রুলি যদি বলি ডলস হাউসে আসলে আমি প্রথম প্রফেশনালি আর কি টাইটেলটা তখন করলাম। আবার একটু ভুল করে বলে, হ্যাঁ তার আগে আমি করেছি নিজের কাজে পথের পাঁচালী, যখন আমি করলাম ব্যাক ইন 99 আমি যখন করলাম পথের পাঁচালীর কিন্তু টাইটেলটাও তখন তখন কেবল শুরু করছি, মানে একটা কাজ আমায় কে চিনে, কে আমার গান করে দিবে, কার কাছে যাব আমিই বা কাকে চিনি, তো নিজেই লেখে নিজেই শুট করে গানটা রেকর্ড করা পথের পাঁচালীর প্রথম টাইটেল সং ছিল। বাট যদি অন্য কোনো প্রোডাকশনের কথা বলিস তো এর মাঝখানে আবার যেটা হচ্ছে নিজের কাজ বলেছি, কিন্তু বিজ্ঞাপন যখন করেছি Right, তীরের অনেকগুলো বিজ্ঞাপন একসময় আমার করো, অন্য নানাগুলো, কারণ আমি 35 মিলিমিটারের কাজ শুরু করেছিলাম যে ছবি বানাবো বলে বিজ্ঞাপন বানিয়ে শুরু করা। তো নিজের বিজ্ঞাপনের কাজগুলো নিজেই করতাম, যে আমি জানি এটা আমার উপরে দায়, নিজের উপরে আমি যে দায়িত্বটা নিতাম। কিন্তু অন্য কেউ যে আমাকে ভালোবেসে কিংবা আস্থা নিয়ে বলবে আপনি গানটা করে দেন, সেটা আসলে প্রথম ছিল মিমির কাজটাই আচ্ছা, আসলে। ওকে। তো যেহেতু আমরা একসাথে কাজ করতাম, তো আমি তখন ওই ডলস হাউসের কাজটা করলাম এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। মজার ব্যাপার হলো তখন প্রায় 3টা ডেইলি সোপের যে কালচারটা শুরু হলো এবং কাকতালীয়ভাবে ওই 3টার মধ্যে 3টারই আমি টাইটেল সং আমার করা ছিল। আচ্ছা। তো প্রতিদিনই ঘরে বাজত, ওকে। মানে মিমির নাটকটা যাচ্ছিল যেটা ছিল ডলস হাউস, তো প্রতিদিন যখন নাটকগুলো যায় নাটকের টাইটেল সংটা তো বাজা। তারপর নিমা আর তুহিন বড়ুয়া ওরা মিলে একটা, নিমা রহমান, নিমা আপা, ওরাও আমার খুব ক্লোজ, ওদের জন্য করলাম হচ্ছে ওটার নাম ছিল তুই তখন বোধহয় বাংলা ভিশনেই কাজ হ্যাঁ, করিস, হ্যাঁ। আমি বাংলা ভিশনেই যেত নাটকটা, ওটার নাম ছিল গুলশান অ্যাভিনিউ। গুলশান অ্যাভিনিউর টাইটেল সংটাও করলাম। আরেকটা টাইটেল সং ছিল ওটা রানা ভাইয়ের করা, ওটার নাম ছিল মহানগর। মহানগরের গানটা আবার আমি গাইনি, বাকি দুটোতে আবার আমাকে মানে যেটা তুই বলেছিল ও উনি আবার গানও করো অনেক বুঝলি। মহানগরের গানটা আমি করছি মানে মানে ওইটা একটু রানা ভাইয়ের সাথে আমি কথা বলে নিলাম যে দুটো ডেইলি সোপ যাচ্ছে আমার গলায় যাচ্ছে, আই এম নট ইভেন আ সিঙ্গার। তো ওই গানটা আসলে আমি করেছিলাম তখন SI টুটুলকে দিয়ে। আচ্ছা। টুটুল যদি বারবার বলছে না দাদা দাদা তুমি করো, ইটস না, বাট উই ডিড দ্যাট। তো তখন মোটামুটি ধর একটু আওয়াজ হলো হ্যাঁ। 2006-07 দিকে হয়তো, কেন এই ভদ্রলোক গান করে সেই গানগুলো হচ্ছে। বাট একটা জিনিস আমি করতে চাইতাম না, মানে অনেকে হয়তো ভুল বুঝেছে তখন, আমি তো আজকে যারা যে কজন দেখবেন তাদেরকে বলি, অনেকে বলতো যে ভাই করে দেন, আমি আসলেও আমার পছন্দ না হলে কাজ করতে চাইতাম না। এ কারণে আমি একটা অদ্ভুত জিনিস তখন আবিষ্কার করলাম যে ঢুম করে সাজ্জাদ এসে আমাকে বলতেছে সাজ্জাদকে তো না করা খুব কঠিন। তো আমি ওই আমলে আমি খুব অদ্ভুত টাইপের একটা অ্যামাউন্ট চেয়ে বসতাম যে না আচ্ছা। আমি এটা করলে আমি তো এই কাজটা করি না সেই জায়গাটার মধ্যে, মানে দিস ইজ নট হোয়াট আই ডু, বাট এরকম একটা অ্যামাউন্ট দিতাম, মানে হুইচ ইজ রিডিকুলাস অ্যামাউন্ট। এবং আমার ধারণা ওই সময় যারা খুব আমি বাজারের একটা বিষয় যখন শুনতাম তারাও অত বেশি চার্জ করতেন না। বাট ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি বিশ্বাস কর আমার কিছু, এটা আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদেরকে ভালোবাসি, তারা ওই ঘাটতে না তারপরেও করতে হবে বিকজ সেই জিনিসটা তুমিই করো আলাদা। তো ওই ধরনের কিছু কাজ হয়তো তখন করা হয়েছে। আর বিজ্ঞাপনের কাজটা যেতে বললাম, নিজের বিজ্ঞাপন যেহেতু করছি তখন অন্যান্য বিজ্ঞাপনের তো ওইভাবে ধর যে অনেকে আবার তখন বলতো যে ভাই আপনি পুরো গান করেন না কেন, তখন আমি প্রোগ্রাম কিংবা টেলিভিশনে আমরা যদি এরকম ইন্টারভিউ থাকলে আজকে তোর বহুদিন পর তোর জন্য ইন্টারভিউ করছে একটা, তখন আমি এটাই বলতাম যে দেখি আমার দৌড় হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে না, আমি হচ্ছে ওই 40 সেকেন্ড কিংবা বেশি হলে 2 মিনিট এই পর্যন্ত আমার দৌড়। আমি বিজ্ঞাপনের জন্য মিউজিক করি কিংবা নাটকের টাইটেল সং পর্যন্তই, তার বাইরে আসলেও আমি যাই না, এই কারণে আমার গানটা ওইভাবে করে না। বাট যেটা আমি বললাম গান আমি প্রচুর রেকর্ড করেছি এবং যে কথাটা শুরু করেছিলাম বাচ্চু ভাই আমাকে খুব বকুনি দিতেন, আপনি গান করেন না কেন, এবং রীতিমতো ক্রাইম, মানে ওনার ভালোবাসা থেকে উনি বলতেন। আচ্ছা, একটু বাচ্চু ভাই আপনার গলা কোথায় শুনলেন? আচ্ছা, বাচ্চু ভাই আর আমার খুব পছন্দের আরেকজন মানুষ ছিলেন, আই মিস হিম টোটালি, জুয়েল ভাই। যদি জুয়েল ভাই নাই আমাদের হ্যাঁ, মাঝখানে হাসান এখানে। আবিদুর রেজা। এবং আমিও জুয়েল ভাইয়ের পথে, জুয়েল ভাই যেভাবে গেছেন আমারও সেই না, একই আমরা রকমই। সেভাবে চাই না আপনাকে এত তো তাড়াতাড়ি। জুয়েল ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগের থেকেই, সেটার থেকে মানে মিডিয়ায় আসার আগ থেকে, তো উই আর ভেরি ক্লোজ। এবং জুয়েল ভাইকে আমি দুলাভাই ডাকতাম কারণ উনি আমার বন্ধুর যে বোন, আমার আপা সঙ্গীত আপাকে যখন বিয়ে করলেন তো তখন তো তুমি তো আমার দুলাভাই হয়ে গেছো, আই ইউজ টু কল হিম দুলাভাই, উনি আমাকে শালা বাবুই বলতেন।
তো জুয়েল ভাইয়ের সাথে আবার আয়ুব বাচ্চুর একটা র্যাপও ছিল ভালো, আর আয়ুব বাচ্চুর সাথে এমনি তো হাই হ্যালো তো নানা অনুষ্ঠানে দেখা তো যে ও তখন আর কি জুয়েল ভাই আমি আর বাচ্চু ভাই কিছু বিষয় নিয়ে কথা বলতে একসাথে হলে জুয়েল ভাই তখন বলেছিল, মানে জুয়েল ভাইরে নিয়ে আমি বিজ্ঞাপনের গান করিয়েছিলাম, আচ্ছা। বাট আনফর্চুনেটলি আমি গানটা যেটা হয় না যে ক্লায়েন্টের সামনে তো নিজে গেয়ে শুনিয়েছি, তো উনি এসে বললেন যে না আপনার গলায় গানটা যাচ্ছে, তো এখন আমি জুয়েল ভাইকে ফোন করলাম, দুলা ভাই দেখো আমি তো এরকম রাখতে, ক্লায়েন্ট বলে তুই কোনো মাথায় নিস না বাবু, এটা তো ক্লায়েন্টদের জন্য করছি আমরা, আমি নিজেও এসব ঝামেলা যেতে তুই একেবারে বিন্দাস গেয়ে দে ওটা। তো আমি জুয়েল ভাইয়ের গানও পছন্দ করতাম, জুয়েল ভাইয়ের ফার্স্ট অ্যালবামটা করেছিল বাচ্চু ভাই। হ্যাঁ হ্যাঁ জানি। গান আমি বললাম যে আমি যদি কখনো অ্যালবাম করি তো আমি বাচ্চু ভাইদের দিয়ে করবো, কারণ বাচ্চু ভাইয়ের মিউজিকটা আমার পছন্দ ছিল। তো ওইভাবেই জুয়েল ভাইয়ের সাথে যেহেতু আমার একটা সখ্যতা ছিল, কিছু প্রোগ্রামে বাচ্চু ভাইয়ের সাথে আড্ডা হতো মাঝখানে, দেন আমি এবিস কিচেনে 1-2 বার যাওয়া হয়েছে আড্ডার জায়গা থেকে, এবং তখন উনি বলতেন যে আপনি গান করেন না কেন, মানে সাচ এ নাইস পার্সন, মিউজিক্যাল লোক ছিলেন তো। এবং পরবর্তীতে আমি যখন এটা আবার কথা প্রসঙ্গে চলে আসে যে এক কথা থেকে হয় না যে কথার ডাল পালা হ্যাঁ হ্যাঁ করা। বলেন। বাংলা লিঙ্কে আমি যখন ছিলাম আমি তো হেড করতাম ট্রফিটা, তো আমি তখন আমি এবং আমার যে কলিগ প্লাস আমার ডিরেক্টর ছিল যে সাইমন, আমার আইউবিতে আমার ছোট ভাই ছিল, ওই তখন ট্রফিতে আমরা দুজন একসাথে ছিলাম, ও আর আমি মিলি তখন একটু ডিসিশন নিয়েছিলাম আমরা তার উপর একটা বায়োগ্রাফি করবো, যেটা তোর পছন্দের কাজ, আচ্ছা, রূপালী গিটার নামে একটা ছবি করবো, মানে বায়োপিক। বায়োপিক, Okay. বায়োপিক, হ্যাঁ সরি, বায়োগ্রাফিক ফিল্ম আর কি যেটাকে বলে। তো তখন তো বাচ্চু ভাই নেই, আমি ইনফ্যাক্ট ভাবির সাথে, চন্দনা ভাবির সাথেও বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলেছি কীরকম হয়, এবং এটার বেশ কিছু গবেষণার কাজও আমরা করেছিলাম, বাট ফাইনালি উই কুডন্ট ডু ইট। বাট উনি আমার অতটাই কাছের মানুষ, তো উনি খুব রাগ করতেন, উনি খুব অভিমান করতেন, বাট ফাইনালি থ্যাঙ্কস টু ইউ, তোর কারণে আমি, বাচ্চু ভাই, তুই, আমাদের তিনজনের যেটা দর্শকদের, আমাদের মানে ও সাজ্জাদের একটা কবিতা, বাচ্চাদের একটা ছড়ার বই, কবিতার বই ছিল, ওটার কিছু গান, ওটা বাচ্চু ভাই আর আমি বসে আমি বেশ কিছু গান তোর ওই বই থেকে করেছিলাম। তো তখন বাচ্চু ভাই আরো বলতেন যে, এবং ওই গানটা আসলে এতটা বেশি আমরা আসলে মনে আছে commercial একটা না। গান, হ্যাঁ এই শহরে কারো ঘরে তোতা পাখি। হ্যাঁ এরকম ছিল, এই শহরে কারো ঘরে তোতা পাখি নাই, তোতার খোঁজে নামলো পথে তাই আবদুল হাই, অনেকটা এরকম ছিল। হ্যাঁ। এবং আমরা কিন্তু বসে বসে, উনি বাজাচ্ছে আমি গাচ্ছি, অনেকটা জ্যামিং, তুই বসে আছিস এই দুই বেটার মাঝখানে আমার কবিতাগুলো কই যাচ্ছে, বাট আই মিস দ্যাট। তো এমনকি আমার ছেলেও তখন ছোট ছিল, এবং আমার কাছে তোর ওই বইয়ের একটা সিডিও ছিল, কারণ এটা একটা আমার কাছে মজা লেগেছিল, একসাথে সিডি বেরিয়েছিল। হ্যাঁ কবিতার সাথে সাথে ওটাও করেছিল, বাট আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ দ্য কপি। এবং আমি দর্শকদের জানাতে চাই, ওর সাথে আমি একটা শর্তেই বলেছিলাম যে আমি তোর অনুষ্ঠানে আসবে, তুই কিন্তু আমাকে ওটার একটা বার্টার ট্রেড এই বই আর সিডিটা দিই। বাট দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি নাইস, অনেক ভালো একটা মেমোরি আমার, এবং ওই কাজটা আমার মনে হয় তোর এটা প্রকাশ করা উচিত। আমি কেন তোকে হ্যাঁ, বলছি না, এটা আমি video- নিজেই তো আমার গান যেহেতু প্রকাশ করি না, এবার Exactly. যেহেতু তুই বইটা বের করেছিস, আমার মনে হয় এখন যেহেতু ইউটিউব, ফেসবুক এসব জায়গাতে এগুলো তো অনেক Exactly. অন্যভাবে চলে গেছে সামাজিক মাধ্যম হিসাবে, আমার মনে হয় এটা আসা উচিত। সো ইউ শুড। এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু বলি। ঐতিহ্য যারা তখন আমার আরও বই করেছেন, তো তখন তাদের সাথে আমার কথা হলো, নাইম ভাইয়ের সাথে কথা হওয়ার প্রেক্ষিতে বাচ্চু ভাইয়ের সাথে আমার তখন দিন রাত একাকার করে আমি কাজ করছি আসলে। তো এরকম একটা প্ল্যানিং আমি যখন বললাম, এখনও মনে আছে, বাচ্চু ভাই আমাকে বলল যে এইটা প্রবালদার জন্য এই কাজ আর কেউ পারবে না। মানে প্রথম দিন আমার এখনো এটা চোখে ভাসে এবং কানে বাজে। তো আমি তো আসলে বাচ্চু ভাই যতটা আপনাকে খুব ভেতর থেকে গাওয়াটা শুনেছে, আমি তখনও শুনিনি। তখন আমি দেখলাম যে বাচ্চু ভাইয়ের যে এই যে সিলেকশন, আপনি যখন এর মধ্যে ঢুকলেন, ইনভলভ হলেন, এবং অনেকটাই কিন্তু একটা পর্যায়ে বাচ্চু ভাই ছেড়ে দিলেন, মানে হচ্ছে আপনি যা করেন তাই, মানে উনি শুধু স্টুডিওতে ঢুকছেন বেরোচ্ছেন। একটু আমি সরি তোকে হ্যাঁ, please. দ্যাট ইজ দ্য মানে বিগ হার্ট অফ বিগ পার্সন। উনি এত বড় একটা মানুষ, মানে গানের বিষয়ে তো আমি তার মানে নখের যোগ্য না, আমি বলবো কেন, আমি তো গান শিখিও নি, জানি না। বাট এই যে তোকে বললো মানে বাচ্চু ভাইয়ের সাথে কিন্তু আমার যে সম্পর্কটা, দেখ উনি কিন্তু ওনার মাথায় মনে হয়েছে যে এ ধরনের কাজটা প্রবাল Exactly. হয়তো করতে, এবং তোকে সাজেস্ট করলো, এবং তুই তো ততটা জানিস না। এন্ড দ্যাটস অলসো যে তুই কিন্তু সেই তার ওই সিদ্ধান্তটাকে তুইও স্বাগত জানিয়েছিলি। এবং আমরা যখন বসলাম, সবচেয়ে মজার যেটা ছিল, উনি কিন্তু ওই স্বাধীনতাটা দিয়েছিলেন, হ্যাঁ, এবং আই এম থ্যাঙ্কফুল টু হিম অ্যান্ড টু ইউ অলসো এক জায়গা থেকে, কারণ
উনি যখন গিটারটা ধরলেন আমরা কিন্তু কোনো সেরকম পার্টিকুলার সুরে না, কবিতাটা বোঝার পর আমি যখন বললাম, বাচ্চু ভাই একটু এইভাবে করি, আপনি জাস্ট করেন। এবং আমি জাস্ট দেখলাম যে একটা মানুষ কোন লেভেলের ট্যালেন্ট থাকলে, আমি আমার মতো করে গেয়ে যাচ্ছি, দিস ওয়াজ সর্ট অফ জ্যামিং সেশন। এক্স্যাক্টলি। আমি গাচ্ছি, উনি ওটার সাথেই। এত হয় না যে আমি যখন গান করতে যাই, তার আমি তো ছোট সিনেমার গানও পরবর্তীতে করেছি, কিংবা আমি যখন গানগুলো করি তখন তো মিউজিশিয়ানদের আমার সাথে বসতে হয়। আর আমি যেহেতু যেটা বলি যে সবসময় যে আমি সঙ্গীতের মানুষ না, কোনটা ডি থেকে হবে, কোনটা এ মাইনর, এফ শার্প, এগুলো তো আমার মাথার, আমি হয়তো মুখে বলছি, আমি না জানি একটা রাগ করছি, বাট যে মিউজিক জানে সে বুঝতে পারবে। এবং আমি এখনো মিউজিক করি, বিশ্বাস কর, মুখ দিয়ে। গানটা গাওয়ার পর ইন্টারলিউডে কিংবা প্রিলিউডের মিউজিকগুলো কিন্তু আমি মুখ দিয়ে করি। আমি স্টুডিওতে দেখছিলাম আপনি পুরা মুখে বলে দিচ্ছেন, মানে একজন মিউজিক কম্পোজারের যে একটা ইমেজ মনের মধ্যে থাকে, মানে আপনি কিন্তু কমপ্লিট একজন মিউজিশিয়ানের যা যা থাকা দরকার। ওটা হচ্ছে আমি যেটা বলবো, ওটার যেহেতু আমি পারি না বাজাতে, আমার মুখ দিয়েই বাজাতে হবে, কিন্তু লিমিটেশন। বাট এখন আমাকে মাসুম যেটা বলছিল, ইনফ্যাক্ট আমার ছবির কাজ, মীর মাসুম, হ্যাঁ মীর মাসুম, সোলসের মাসুম, পার্থ মাসুম, ওরা দে আর ভেরি ক্লোজ টু মি। আমরা তো ও তখন আমার বলো, দাদা আপনার সময় আসছে, এখন এআই চলে আসছে, আপনি খালি মুখ দিয়ে ওরে করে জিনিসটা দিয়ে বিশ্বাস কর, 20 বছর আগে থেকে আমার মনে হতো এরকম এত কিছু হয় কম্পিউটারে, এরকম যদি কোনো একটা প্রোগ্রাম থাকতো যে আমি মুখ দিয়ে বাজনা করে দিচ্ছি। আর আফটার আ লং ডিকেড দ্যাটস হ্যাপেনিং, বাট স্টিল যদি আমাকে বলিস এই চাওয়াটা পূর্ণ হয়েছে। কিন্তু সাজ্জাদ, আমি কিন্তু এআই পছন্দ করি না পার্সোনাল একদম। আমার মনে হয় কি যে মানুষের যে ভুল, সেটাই তো মানুষের সৌন্দর্য না? আমি একটা গান করতে গিয়ে একটু টোন ডাইনে বাইরে যাবে, তুই একটা কবিতা লিখতে গিয়ে একটু কাটবি, এক্স্যাক্টলি, এটাই তো হিউম্যান টাচটা। একদম একদম এত আমি আর্টিফিশিয়াল, একদম পার্সোনাল জায়গা থেকে বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি নিজে কোনো কাজ করতে চাই না। বাট মাসুম আমাকে যেটা মানে ইসে করলো যে ভাই, প্রেজেন্টেশনের জন্য আমরা শুরুতেই গানগুলো না করি, কারণ আমার ছবিতে প্রায় 8 থেকে 10টা গান, একটা মিউজিক্যাল ছবি, এবং আমি গান চুজ করেছি 18 থেকে 20টা, যে ওখান থেকে বেছে আমরা নেব। তো এতগুলা গান তো আসলে সময়, বাজেট, এতগুলো মিউজিশিয়ানকে নিয়ে এসে বলে যে প্রাথমিক প্রেজেন্টেশনটা আমরা এআই দিয়ে করি, তারপর ওখান থেকে বেছে সবাইকে, যেটা আমি করছি এখন। আমরা অলরেডি 7-8টা গান করেছি অপশন সহ, ওখান থেকে আমরা বেছে, হয়তো তোর সাথে আমার নেক্সট দেখালাম বলে বলতো তোর কোনটা ভালো লাগছে, ওরকম করে আমরা না। আমার অলরেডি, কিন্তু আমি বলে দেই এখনই, পরে সুযোগ পাবো কিনা জানি, চল 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 গানটা আমি মুগ্ধ। বাংলা গানে এরকম গান, বাংলা গানের ভুবনে আমার একটা দুঃখের জায়গায় কাজ করলি। এই গানটা কিন্তু আমার বন্ধু, যেটা মিমির কথা বললাম, মিমি আর আমি মিলে একটা ছবি করছিলাম রান নামে, বেশ আগে, প্রায় কত বছর, 12-13 সালের তো কথা, মানে প্রায় 13-14 বছর হয়ে গেল। বিশাল কলেবরে আমাদের প্রডিউসার ছিলেন লিটু ভাই। তো সব দিক দিয়ে খুব ভালোভাবে এগিয়েছিল নানা কারণে, এবং হয় না যে অনেক প্রকৃতিগত কারণে একটা কাজ এত ভালোভাবে কাজ। আমি এটার স্ক্রিপ্ট করেছিলাম প্রথমে, তারপর আমার সাথে আবার পাভেলও ছিল। তো ফাইনাল স্ক্রিপ্টটা আমার আর পাভেল মিলে, যেটা আমরা একটা লিনিয়ার স্টোরি থেকে ওটাকে এখনকার এটা জাফর ভাইয়ের একটা গল্পের বই ছিল, ক্যাম্পের ওপরে বেস করে করছিলাম। ওটা মিউজিক আমি করছিলাম, একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছিলাম, তো একটা ডিরেকশন দিচ্ছিল মিমি। তো তখন কিন্তু আমি পুরো রানের জন্য গানগুলো আমাদের কমপ্লিট করা, ফাইনাল করা। তুই যে চলচলের কথা বললি, এটা কিন্তু রান ছবির গানই ছিল। তা আমি আরও 2টো ছবির গান করেছি, এবং মাসুম আমাকে মনে করো, দাদা হিস্ট্রি কিন্তু খারাপ আমার আপনার, মানে মাসুম তো আমার সাথে মিউজিক করে, কারণ আমরা যে 3টা ছবির মিউজিক করেছি, একটা ছবি শেষ পর্যন্ত রিলিজ হয়নি, একটা ছবি তৈরি হয়ে গেলেও রিলিজ হয়নি। তো ফাইনালি যখন আমি আমার ছবির গানটা ছয় বললো, দাদা ঠিক করে নেন, আপনার ছবির মিউজিক আপনি করবেন, আমরা করবো কিনা, আপনি মানে তো আমি আপনি মিলেই করবো। দ্যাট ওয়াজ এ কোশ্চেন। ইভেন আমার এক্সিকিউটিভ প্রডিউসার তো ভাবিয়ে বলছিল যে দিস ইজ দ্য থিং, যে তোমার আগের 3টা-4টা তুমি যাই কাজ করেছো, ছবিগুলো তো আটকে গেছে কোনো না কোনো ভাবে। একটা হয় না যে আমরা একটু বিশ্বাস করি মাঝে মাঝে সাপান্ত এক ধরনের, কিংবা অদৃশ্য যাই বলি, তো গান করবে যদি না হয় তখন গান করে লাগে। আমার নিজের মতোই হয়েছে, আমি যেহেতু নিজের ওই গানটা কত সালে করা, তার মানে ওটা 12 সালে করা, আজ থেকে গানটা মানে আমি যদিও মানে ওটা তো আমাদের জাতীয় কবি যিনি নজরুলের গানটা, একটু কি আপনি মুখটা আমাকে শোনাবেন? ওটা এরকম ছিল, যেহেতু ক্রিকেটের উপরে ছিল গানটা, ওটা এরকম ছিল না, মূল যেটা আমাদের রণসঙ্গীত ছিল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নেমে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চলে রে চলে রে চল, চল 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 চল, তোর হাতে ব্যাট আমার হাতে বল, চল রে মাঠে চল,
আজ এ দুয়ের দৈরাতে যুদ্ধ জয়ের শপথে হই বিশ্বাসে অটল, চল চল চল, এরকম ছিল। আপনি এই ভাবনাটা কিভাবে ভাবলেন? এই যে এটাকে নিয়ে আপনি আরেকটা ফর্মে ঢুকে যাওয়া। ওটা বিষয়টাই ছিল যে ছাত্ররা মানে আমরা যে ছবিটা করছিলাম তাতে ওরা নিজেদেরকে তৈরি করে একটা ট্রেনিং সং। বাইরের মুভিতে তুই দেখেছিস যে যখন কোনো মিউজিক্যাল কিংবা কোনো একটা খেলার উপরে গান হয় তখন তার একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে ট্রেনিং। ইনফ্যাক্ট আমি খুব মুভড হয়েছিলাম বহু বছর আগে, যেটা স্ট্যালোনের প্রথম ছবি ছিল রকি। স্ট্যালোনের জার্নিটাতে তুই জানিস, সে কিন্তু নিজেই গল্পটা লিখেছিল এবং নিজে নায়ক না হলে করবে না বলেছিল। অনেক টাকা তাকে কিন্তু ইসে অফার করেছিল বা কি বলে স্টুডিও, কিন্তু স্ট্যালোন তখন না খেয়ে আছে, কুকুর বিক্রি করে দিয়েছে, বাট স্টিল ও বলেছে আমার এই ছবি যদি তোমরা করো আমি মেন কাজটা করবো। এবং রকি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ছবি, এবং 73-তে কিন্তু অস্কারও পেয়েছিল ছবিটা। তো স্ট্যালোনের ওই ছবিতে একটা মানে ও যে নিজেকে তৈরি করছে বক্সিংয়ের জন্য, ট্রেনিংয়ের পিছনে ব্যাকগ্রাউন্ডে আই অফ দ্য টাইগার একটা সং আছে, দ্যাট ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট সং। তো ওটা যখন দেখেছিলাম আমি তখন স্কুলে পড়িত, এবং আমি বড় হওয়ার পরে আমি কিন্তু মাঝে মাঝে রকি এখনও দেখি। তখন মনে হয় একটা গান একটা ছবিকে কতটা বুস্ট করতে পারে। তুই দেখ আমরা যখন কথা বলি আমরা বলি অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু বলি না ভিজুয়াল অডিও ইন্ডাস্ট্রি, কারণ অডিওটা আগে বলি ভিজুয়াল পরে। একটা ছবি একটা দৃশ্য প্রাণ পায় কিংবা তোকে মুগ্ধ করবে যখন তুমি প্রপারলি ওটার ব্যাকগ্রাউন্ডটা করবি, সেটা মিউজিকই হোক কিংবা অন্য কোনো ভাবি তুই সাউন্ডটা যখন ছবির একটা জায়গায় যখন মনে হলো যে ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ট্রেনিংটা করছে এই সেশনটা যখন আমরা শ্যুট করব তখন ব্যাকগ্রাউন্ডে একটা গান দরকার। ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাগর পাড়ে, ওরা সকালবেলা ভোর থেকে উঠে নানা ধরনের ট্রেনিং করছে। তখন আমি মিমিকে বললাম যে মিমি, শরীর গরম করে এরকম গান তো আমাদের খুব কম, বাট এখন আমাকে নজরুলেই ফিরতে হয়। যে এই যে চল চল গানটা যেরকম বলে, কিন্তু এটা তো অলরেডি এটা তো আমরা এখানে ইউজ করতে পারবো না, মানে টোটালটা সার্ভ করবে না। আমি তখন বললাম কিন্তু চলচলের ভেতরে যে মানে যে স্পিরিটটা যে স্ট্রেংথটা সেটাকে নিয়ে আমরা যদি এটাকে যেটা বলে যে ফিউশন করি, চলচলটাকে রেখে আমরা বলে দেখ তুই যেটা ভালো বুঝিস। তো তো আমাকে এক ধরনের স্বাধীনতা সবসময় দিত। তো দেন আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম বরিশালে, তো আমি এই লঞ্চ ট্রাভেলটা খুব পছন্দ করি। তো আমি যখন ওই ইয়েতে ওই বারান্দাটা বসে আছি, মানে একটা ওদের ইয়েগুলোতে তুই জানিসই যে আগে বরিশাল এখনও বোধহয় আছে, বরিশালের শেপগুলার কিন্তু অনেক সুন্দর ক্যাবিনগুলো। তো আমার সাথে আরও 2-3 জন ছিল। তো রাত যখন 1টা-1.5টা ওই নদীর মাঝখান দিয়ে যাচ্ছে জলগুলো, আমি বারান্দায় বসে তাকিয়ে আছি, মাথার ভেতরে গানটা দ্যাট ইট কেম, মানে প্রত্যেকটা গানের গল্প আছে। ইনফ্যাক্ট বাচ্চু ভাইকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম একসময়, এবং বাচ্চু ভাই লাভ দ্য আইডিয়া। তখন বলেছিলাম যে গল্প এরকম হবে, অনেক আগের 2003-4 সালের কথা হয়েছিল আমাদের একবার, যে গল্পের গান গানের গল্প, মানে প্রত্যেকটা গানের পেছনে একটা গল্প থাকে। ওকে, হ্যাঁ। আজকে হয়তো গানটা খুব হিট করেছে, কিন্তু এই গানটা কেমন করে হলো, যেরকম আমার যে গানগুলো মানে তোরা পছন্দ করিস আমার কাছে, মানে প্রত্যেকটা গানের আমার একটা গানই আমি আবার বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এক গল্প থেকে আমরা আরেক গল্পতে যাই। তো গানটা আসলে তখন আসা। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি দেবাশিসের বাড়ি থেকে, মানে দেবাশিস সেই আমার অনেক পছন্দের ছোট ভাই, আইউবিতে তো আমার ছোট ভাই ছিল, এবং আমার পথের প্যাচালিতে যে উপস্থাপক হিসাবে কাজ করেছে। তো ওর বাবা মাকে অনেক আদর করতেন, কাকিমা দিলীপ বিশ্বাস। হ্যাঁ দিলীপ বিশ্বাস, আমার বাংলাদেশের নামকরা চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক, অভিনেতা বটে। তা একদিন ওদের বাড়িতে কোনো একটা এটা আমি বলছি তোর মেলা আগের কথা, ইট ওয়াজ লাইক আমি যখন ইসেতে পড়ি, মানে ইউনিভার্সিটিতে পড়ি, সামথিং 96-এর মতো হবে। তা আমি কাকাবাবুর বাসা, কাকিমা অনেক ভালো রান্না করতো, খেয়েটে ফিরছি, আমি থাকি তখন মোহাম্মদপুরে। তো ওদের বাসা পরিবাগে একটা রিক্সাতে করে আমি যাচ্ছি মোহাম্মদপুরে। তখন তো এত কিছু হয়নি, অনেক কিছু হয়নি, তারপরেও কিন্তু ওই যে বাংলা মোটরে কিন্তু তোর ওই টাইলসের দোকানগুলো ছিল, তো দোকানগুলো রাতে বন্ধ, অলরেডি 12টা 12:30 বেজে গেছে। টাইলসের দোকানের সামনে চিৎকার চেঁচামেচি, একজন মা তার 2 বাচ্চাকে খুব পিটাচ্ছে, সেটাতে দিছি না, মানে বুঝাই যাচ্ছে যে খুব মানে খেটে খাওয়া মা, বাচ্চাগুলা কার জন্য উনি একটা রুটি ছিঁড়ে একটা দিয়েছে 2 পাড়া, তারপরও কাঠটা বড় হয়েছে ছোটো আছে, ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি যতখানি বুঝলাম। এবং উনি কিন্তু তাকিয়ে দেখলাম উনার কাছে কিছু নাই, রুটিটা উনি ভাগ করে দিয়েছে 2 বাচ্চাকে। আমি এতটা বেশি ইমোশনাল হই, আমরা তো ইমোশনাল হই নানা কারণে, যে কিছুক্ষণ আগে আমি খাবার না খেতে পেয়ে কতগুলো খাবার নষ্ট করে এসেছি, আর এখানে বাচ্চাগুলো নাই।
তো ওই ইমোশনের উপর আমার মাথায় একটা গানের আইডিয়া চলে আসলো, 1 মিনিটের গান বলে আমি একটা গানটা 1 মিনিটে কেন হলো 1 মিনিটের গান। তো এটা ভাবতে ভাবতে আমি যখন ওই যে এখন তো মানে পান্থপথ ক্রস করে ফেলেছি, ওই ইসের কাছাকাছি স্কোয়ার তখন ছিল না মনে হয়। তো এই মোড়ের কাছে হঠাৎ আমি দেখলাম আমি না অন্য কিছু নিয়ে ভাবছি, ওই ভাবনাটা আমার মাথায় নেই। তবে ভাবলাম একটু আগে যাদের দুঃখ চিন্তা করে আমার চোখ থেকে পানি বেরিয়ে গেল, আমি এখন তাদের কথা বেমালুম ভুলে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভাবছি। তার মানে এই যে দুঃখটা আমার মাথার ভিতরে 1 মিনিটও স্থায়ী হয়নি। দেন বাড়িতে পৌঁছে মানে মোহাম্মদপুরে আমি জাস্ট গানটা লিখে ফেললাম এবং একটা জায়গা থেকে গানটাকে আমি 1 মিনিটই রাখলাম যে আধুনিক কালে কিংবা বর্তমানে এই ব্যস্ত সময়ে আমরা কোনো একটা জিনিস দেখে হয়তো আপ্লুত হই, কষ্ট জাগে আমাদের মনে, আনন্দ কষ্ট হয়, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আমরা এতটাই ব্যস্ত আমাদের দৈনন্দিন জীবনে নানা চিন্তায় যে ওই দুঃখ শোক কোনোটাই স্থায়ী হয় না, আমরা ভুলে যাই ওদেরকেও। তখন আমি ওই গানটা লিখলাম। গানটা এরকম ছিল, একটা ছেঁড়া পাটি তাই নিয়ে ফাটাফাটি, দখল নিয়ে লড়াই করে ছেলে দুটো রোজ রাতি, একটা ভাঙা বাটি তাতে একটা শুকনো রুটি, দুটো ছেলে ভাগ করে খায় উপোস থাকে মাটি, একটা বনে ছিল হয়ে গেছে নষ্ট, একটা বাবা মরে গেছে পেয়ে ভীষণ কষ্ট, একটা মোটে স্বপ্ন একটা বেলার অন্য, চাওয়া একটাই ছোট একটাই মাথা গোজার জন্য, একটাই এই গান ওদের একটাই সব কিছু, একটাই এই গান ওদের একটাই সব কিছু, শুধু হাজারটা করে দুঃখ ওদের সবার মাথা পিছু। 1 মিনিটের কম্পোজিশন ছিল, 1 মিনিটেই শেষ। এটাই আচ্ছা, ছিল গান। আপনার কাছে যেটা আমি শুরুতে প্রশ্ন ছিল, উত্তরে অনেক কিছু এসেছে, কিন্তু গান একেবারে জন্মের পর যদি বলি, কিভাবে আপনার কাছে এলো গানটা? আচ্ছা, এটার সবচেয়ে শ্রেয়সী যেটা যার উপরে যায় সেটা তো মহান আল্লাহ তাআলার উপর। উনি আমার গলাতে হয়তো গানটা দিয়েছেন, যেহেতু তোরা বলিস, অনেকে বলে সেজন্য বললাম। আর আমার মা অসম্ভব সুন্দর গান গাইতো। আমার মাও কখনো গান শেখে না। তো ছোটবেলায় আমি যখন বের উঠে, আমার মা একদম রবীন্দ্রনাথের 4 পাতা 5 পাতা 6 পাতার কবিতাগুলো, 2 বিঘা জমি থেকে শুরু করে দেবতার ভয়, ঘুম যখন পাড়াতেন মার বুকে সে আমি কবিতা শুনতাম আর গান শুনতাম। তো এগুলো ছিল হচ্ছে বেড়ে ওঠার নিয়ামক। তো মাও কিন্তু কখনো সারগাম শেখেনি, কিন্তু অসম্ভব সুন্দর সুরেলা গলা ছিল আমার মায়ের। তো সেটা যদি বলিস যে ঐশ্বরিক কারণে এবং জেনেটিকভাবে আমার মার কাছ থেকে এসে, আমার বোন একটু গান শেখার মাঝে চেষ্টা করেছিল, কিন্তু আমি ওই সারগামটা, আমি কিন্তু হারমোনিয়াম বাজাতে পারি, অদ্ভুত একটা জিনিস। আমি খুব অবাক হই, আমি শিখিনি, কিন্তু একটু টাইম লাগলে আমি একটা গান বাজাতে পারি, মানে আপনি তুলে ফেলতে পারেন? হ্যাঁ, কিন্তু আমি বাজিয়ে গাইতে পারি না। দিস ইজ সামথিং, বিকজ ওই ট্রেনিংটা তো আমার নাই। আমার যখন আমার মনে আছে, আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন আমি প্রথম একটা গান লিখলাম এবং আমার বন্ধু ছিল রাসেল। তো ওই যে হয় না যে নিজেরাই ড্রাম সেট বানানো, বক্সের ওপরে এই ধর 7-আপের মধ্যে একটা টিফিন ক্যারিয়ার, কাটা টুকরা মিলে একটু উপরে হচ্ছে স্নেয়ার, সব কিছু মিলে। তো তখনকার যে গানগুলো হতো, ওর মানে প্রথম প্রেম, তার ক্লাস 8-এ, তার প্রথম ক্লাস 8-এর সেই শিশু ভালোবাসা, কমলাম যেটাকে বলি, তার মানে এক ইঞ্জিনিয়ারের, পানির ট্যাঙ্কের এক ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ের প্রেমে সে পড়লো। মেয়ে তো আবার বাবার ভোট দিতে চলে গেলে সে খুব কান্নাকাটি, তাকে মানে সান্ত্বনা দিতে গিয়ে একটা গান লিখলাম, সেই গানটা আবার বাজাচ্ছি নিজেরাই। তো প্রথম যেটা গান হলো, এখন আসলে গোপন কথা যেটা বলতে হবে, তখন ছোটোবেলায় বড় বড় গান লিখে ফেলেছি। তো আমাদের ওই এলাকার যে তখন বেশ নাম ব্যান্ড ছিল, ওদের জন্য আমি দুটো লিখলাম, কিন্তু আমার নামটা ওরা দেয়নি। ওরা বলছে, তুই এত ছোট, এই গান তুই লিখেছিস, শুনলে মানুষে খুব বলবে। তো যাই হোক, এভাবে মানে আপনার বয়সের সাথে জিনিসটা যাচ্ছে। এবার আমি হয়তো যখন কবিতাও একটু লিখতাম, অনেক লজ্জা পেতাম যখন কবিতা পড়তাম, যারা বড়রা স্টেজে বসে আছে, আমার বয়সের চেয়ে হয়তো বেশি বড় কবিতা লিখে ফেলেছি। তো আমি একটু ইচটে পাকা টাইপের একটা ছাপ জুটে গিয়েছিল। তো পরে যেটা বললাম যে আইইউবিতে যখন ভর্তি হই, আই ওয়াজ দ্য ভেরি ফার্স্ট স্টুডেন্ট অফ আইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তো আমার বন্ধুরা যখন আমরা যেটা বলে কমন রুমে বসে গাইতাম, তো আমার এক বন্ধু একসময় বলতে, দোস্ত ওই যে ওই গানটা গাইতো সুমনের। সুমনের কোন গান? বলে ওই যে এটা ভালোবাসে, সুমনের গান, এটা আমার গান। ও সরি দোস্ত, অনেক। অ্যান্ড দেন ইট অ্যাকচুয়ালি হার্ট মি। তা আমার বেড়ে ওঠার সময় সুমন, নচিকেতার গানের একটা প্রভাব ছিল আমার ওপরে। মানে আমি খুব কান্না করতাম, বিশ্বাস করে যে আমি এরকম গান লিখতে পারি না কেন।
স্টিল সেই জায়গাটার মধ্যে থেকে। তো আমার ওই কান্নার সময় তখন আমার পরবর্তীতে যিনি আমার ওয়াইফ হয়েছেন, আমার বন্ধু, আমার অনেক কাজের সময়, তো ও আমাকে খুব সাপোর্ট দিত ওই টাইপে, যে তুমি তো এখন অনেক ছোট প্রবাল, তোমার বয়স এখন 19 বছর, 20 বছর হতে যাচ্ছে, ওনারা তো অনেক বড় হয়েছেন, ওনারা অনেক পৃথিবীটা দেখেছেন, অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তো ওনাদের লেখানি তাই অনেকটা, কিন্তু তুমি তো এখনও সেটার মধ্যে, সেই অনুযায়ী তো তুমি অনেক ভালো, আমার সান্ত্বনাটা পেতাম না। বাট পরবর্তীতে বিশ্বাস কর, যখন ওয়েন আই ক্রস 96-97 পরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেকে তার তার জায়গায় মহান, কিন্তু আমি নিজেকে ছাড় দিয়েছি যে আমি আমার পছন্দ মতো গান লিখতে পারি, আমি কার মতো লিখি কিংবা কারো চেয়ে ভালো লিখি কমে কিন্তু তা না, বাট আই এম নাও হ্যাপি উইথ মাই লিরিক্স। যে যন্ত্রণাটা তো তখন হতো যে আমি ওদের মতো করে লিখতে পারছি না কেন, ওই যন্ত্রণাটা আমার কেটে গেল। ইনফ্যাক্ট 2000 ক্রস করার পরে একেবারেই কেটে গেল যে হ্যাঁ, আমি হয়তো মানে খুব বিখ্যাত কোনো লেখক না, খুব নাম করা কোনো গায়ক না, কিন্তু আমি যে গানগুলো লিখি, আমি যে গানগুলো আমার মতো করে শুরু করি, আই এম হ্যাপি উইথ দ্যাট ক্রিয়েশন। আচ্ছা, গানের মুগ্ধতা বা যাই হোক সেটা নিয়ে অনেক কথা হয়ে গেল, আমার ব্যক্তিগত মুগ্ধতা থেকে সেটা আমি একটু দীর্ঘ করেছি। তো এখন আপনি একটু আগেই কথা বলছিলেন আপনার চাকরি জীবন বেশ মজার এবং সেখানে এক্সাইটিং অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আই এম নট এ পারসন যে চাকরি করবে। হ্যাঁ। তো পড়ালেখার একটা পর্যায়ে শেষ করার পরে খুব মানে নাটকীয়ভাবে একটা চাকরি, যাকে বলে আমি ফিরছিলাম বাড়িধারা থেকে, হঠাৎ দেখি একটা জায়গায় বেশ ভিড়, তো আমি বললাম কী হচ্ছে, একজন মজা করে সিনেমা দেখাবে, টিকিট দিচ্ছে, তো আমি খুব সিনেমা দেখতে পছন্দ করতাম, তো আমি ভেতরে ঢুকে গেলাম, বাড়িধারায় বিশাল বড় অফিস, নিচে বেশ কয়েকজন চলে গেছে, কয়েকজন তখন অপেক্ষা করছে, তো আমি বললাম যে কে টিকিট দেবে, তো বাকি যারা বসেছিল তার একটু আই ডোন্ট নো, এখানে টিকিট দিচ্ছে আপনার জানেন, আপনারা কী জন্য এসছেন, মানে আমাদের ইন্টারভিউ, তো আমি এবার ভাবলাম যে নানা ধরনের কাজ হয়। তো শেষ দুজন উঠে যাওয়ার পর আমি যখন বসে আছি, তো এক ইংরেজ সাদা চামড়া সাহেব ঢুকে পড়লো ভেতরে, সো সো ইউর নেম, তা বললাম তানভীর। সো উনি একটা কাগজ দেখে বললো, বাট ইউর নেম ইজ নট লিস্টেড এস, বিকজ আই ডিডন্ট লিস্টেড মাই নেম দেয়ার। সো যাই হোক, আমার ইংরেজিটা হয়তো বা একটু বেটার ছিল, তোর সাথে একটু কথোপকথন হওয়ার পরেও বললো যে তুমি কী জন্য এসছো এখানে, ধরুন যে আই হার্ড যে বাইরে যে এখানে বোধহয় কারণ হয় না যে বাইরের বিভিন্ন দূতাবাসগুলোতে ছবির এক্সিবিশন চলো, তো আই থট যে কোনো ছবির ইস্যু হচ্ছে, আমাকে বললো টিকিট দেওয়া হচ্ছে, সাই কেম, ও হাসতে হাসতে পড়ে যাচ্ছে, ও ভেতরে গিয়ে আরও দুজন সাদা চামড়ার ফরেনারকে নিয়ে এসলো, ওদের দুজনকে বলো, ওরাও হাসতেছে, দেন প্লিজ কাম, তারপর বসে তখন একটা আড্ডার মতো হলো যে তুমি একটু ছবি দেখা, বলে না আমি আসলে ছবি দেখতে পছন্দ করি, আর আমি নিজেও ছবি বানানোর একটা, তা তারপর আমার ও জিজ্ঞেস তুমি কী করতেছো, আমি বললাম যে আই জাস্ট ফিনিশ মাই গ্রাজুয়েশন বিজনেস, হ্যাঁ বিবিএ শেষ করেছি, আমি একটা কোম্পানিতে জাস্ট আমার বন্ধুর বাবার ওখানে আমি জাস্ট একটু করছি, ইন্টার্নের মতো করছি, সো বেসিক্যালি উই আর ইম্পোর্টিং ওয়াইন টু, এগুলো সব কিছু আছে যে, তো ওটার বলে তোমার কাজ করার কি প্ল্যান, যে এখনও কোনো প্ল্যান নাই, প্ল্যানিং যে আমি এমবিএটা করবো, যে কাজই করি সেটার পাশাপাশি, সো আই থিঙ্ক সেটার মাঝামাঝি কিছু করবো। হলো যে আমাদের এখানে উই আর লুকিং ফর আ ম্যানেজার, তুমি কি একটু ওটার জন্য ট্রাই করবা না, তখন ফার্স্ট বললাম তোমরা কিসের ম্যানেজার করছো, তখন বললো যে আমাদের একটা অয়েল গ্যাস এক্সপ্লোরেশনের কোম্পানি। আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি জানি বিষয়টা, বাট আমি তো কমার্সের ওপরে গত 4 বছর ধরে আই টুক মাই, ইট ডাজন্ট ম্যাটার, সেটা কারণে তোমার বেসিক জিনিসটা হবে, ইউ ক্যান জয়েন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স। আমি রণজিৎ সিং বলল যে ওকে, সো তোমরা এইটুক কথার উপরে বেস করে আমার বেসিক জ্ঞানটা তো তোমার জানতে হবে, ওয়েদার আই নো, বলে উই অল লার্ন থ্রু আউট দ্য প্রসেস অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট বেসিক থিং, উই নো ইউ ক্যান ডু ইট বেটার। আর যেহেতু তোমার বাংলা ইংলিশ দুইটা স্কিলই আমাদের জন্য ভালো, সো আমাদের এখানে কাজ করতে গেলে যে সমস্যাগুলো হয় আমরা ওইটা তোমার, অ্যান্ড দেন দে আর টকিং অ্যাবাউট, অ্যান্ড দ্য স্যালারি দে অফার্ড হুইচ ওয়াজ ইভেন মোর দ্যান মাই এক্সপেকটেশনেরও কয়েক বেশি ছিল, মানে দ্যার ওয়াজ হিউজ ওই টাইমে একটা ইউনিভার্সিটি। তো আমি তখন ওরা যখন বলে দেন আই প্লেড আ স্মার্ট, আই সেড যে আমার ফার্স্ট কথা হচ্ছে আই অ্যাম নট প্রিপেয়ারিং মাই সেলফ ফর চাকরিতে, বাট ইভেন ইফ আই ডু দ্য জব দেন এটা আমি কোথায় মানে আমি লোকালি আমাদের এজেন্সির থ্রুতে, ওদের 2 ধরনের ইনক্লুডেন্স, একটা ওদের অফিস একটা ছিল সিঙ্গাপুরে আর একটা ছিল হিউস্টনে। আই সেড আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক ফর দ্য অ্যাকচুয়াল কোম্পানি, নট ফর এনিওয়ান এলস। তো ওরা আমাকে একটা ওই সিঙ্গাপুরের রোধে, এবং তারপর আমার মনে আছে 6 মাসের মধ্যে আমি হিউস্টনের আন্ডারে চলে গেলাম, অ্যাজ বিকজ আই গট মাই ফার্স্ট প্রমোশন ইন 6 মান্থসের মধ্যেই। তো দেন আমার নানা জায়গায় যেতে হতো ওই কাজে। সবচেয়ে মজার কথা ছিল লাইফে প্রথম আমার হেলিকপ্টার জার্নি হলো আমার ওই কাজটাতে, এবং শুধু জার্নি হলো না, একসঙ্গে প্রতিদিনই যেতে হতো। হ্যাঁ, এবং 2টা হেলিকপ্টার আমাদের কোম্পানির 2টা হেলিকপ্টার ছিল, একটা একটু বড় 12 সিটার আর একটা 4 সিটার। মানে জার্নিটা কি ছিল?
ব্রিস্টো আর হেভি লিফটের। আমার যেটা ছিল আমার এখানকার যেহেতু ম্যানেজার ছিলাম আমরা যেটা করতাম অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোশন, এটার নাম ছিল বেকার অ্যাটলাস। বেকার হিউজ আগে ছিল ওয়েস্টার্ন অ্যাটলাস, পরে বেকার হিউজের সাথে ওটা মার্চ করে। তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লগিং কোম্পানি অফ দ্য পুরো ওয়ার্ল্ডে। লগিং কাকে বলে, যে তুই তোর বেসিক, যেটা আমি একটু ছোটো করে বলি, যেটাতে হচ্ছে যে গ্যাস এবং তেল উত্তোলন করতে গেলে তো ড্রিল করতে হয়। মানে যেরকম একটা পুকুর খনন করতে হয়, পুকুরের মতোই গ্যাস আর তেল মাটির নিচে থাকে। তো তুই যদি পুকুরের মাঝখানে নলটা না করিস, মাটির নিচে যদি থাকে, তাহলে তুই পুরোটা পানি টেনে তুলতে পারবি না। কিন্তু তুই কী করে জানবি উপর থেকে বুঝে যে কোথায় গভীরতা সবচেয়ে বেশি? আর এটা তো পুকুরও না, এটা মাটির নিচে আছে, অনেক সময় সাগরের নিচে থাকে। তো আমাদের সিসমিক সার্ভে করে বুঝতে হয়, আমরা নানা ধরনের এক্সপ্রেশন করে ওগুলার একটা ডাটা নিয়ে তৈরি করি একটা, যে আসলে কোথায় গভীরতা সবচেয়ে বেশি, সেখানে আমরা ড্রিল করি। ড্রিল করার পরে লগিং করতে হয়, যে খুব হাই সফিস্টিকেটেড কিছু ইকুইপমেন্ট আমরা ড্রিল করার পরে নিচে নামিয়ে পুরা কোন জায়গায় কী পরিমাণে গ্যাস কিংবা তেল আছে সেটার একটা সার্ভে করতে হয়, তারপরে তোলা হয়। এবং তারা একটা পার্টে তুই বিশ্বাস করবেন যে পানির নিচে স্কুবা ডাইভিং করে গিয়ে, মানে জেমস বন্ডের মতন, ডোন্ট লুক অ্যাট মাই সাইজ দেন, এটা হচ্ছে আই হ্যাড টু ডু দ্য ট্রেনিং, যে স্কুবা ডাইভিং করে গিয়ে পানির নিচে তুই সমুদ্রের নিচে ওই C4 এক্সক্লুসিভগুলো ফিট করতে হতো, দেন ওগুলো উপরে এসে আবার বার্স করার পরে আমরা সিসমিক রিডিংটা নেওয়া হতো। আমাদের কোম্পানির কাছে ছিল ওইভাবে আমরা পুরো ম্যাপিংটা করতাম, যে সাগরের নিচে কিংবা মাটির নিচে কোথায় কী পরিমাণে গ্যাস। এটা আরও অনেক ভাস্ট, আমি একটু সহজ করে বললাম, বুঝে। সো দেন আমরা ওখানে ড্রিল করার পরে লক করে পুরাটা করে এই গ্যাস তোলার কাজটা শুরু হতো। বাংলাদেশে তো গ্যাস তেল ছিল না, তো আমার দুটো রিগের তখন আমরা কাজ করতাম, কেয়ারনের সাথে কাজ করতাম, কেয়ার এনার্জি অ্যান্ড অক্সিডেন্টাল ছিল। তো খুব সম্ভবত, ইফ আই এম নট রং, অক্সিডেন্টাল অনেক আগের কথা, অক্সিডেন্টাল এটা ছিল সিলেটে, T-78 বলতাম আমরা, ওটার নাম ছিল, যেটা ওখানে যেতাম। আর হালদাতে যেটা ছিল সমুদ্রের মাঝখানে, ওইখানে আরেকটা রিগ ছিল আমাদের। তো ওটা মানে সমুদ্রের মাঝখানে প্রায় 10 থেকে 15 মিনিটস ফ্লাই করে যেতে হতো হেলিকপ্টারে, ওখানে গেলাম। তো এই জন্য আমার প্রতিদিন এরকম ছিল যে সিলেট যাওয়া আসা 2 ঘন্টার মতো, চিটাগং থেকে ফিরে প্রায় 4 আওয়ার্সের মতো আমাকে উঠতে হতো। তা আমি মজা করে বলতাম যে অনেক পাইলটের, ট্রেনিং পাইলটের চেয়েও আমার ফ্লাইং আওয়ার বেশি, কারণ আমাকে এত ফ্লাই করতে হতো। তো কাজটা এরকম ছিল। তখন আবার আমি যেটা হচ্ছে যে প্রথম কাজটা শুরু করেছি, পথের পাঁচালী বানিয়ে ফেলেছি অলরেডি, এটারও একটা মজার গল্প আছে। তো আমি তখন সাইমনকে বললাম যে আমি তো এরকম, বলে সাইমন অবশ্য শুরু থেকে বলতো তুমি কি কাজ করো? মানে আপনি 21 টেলিভিশন, হ্যাঁ, সংযুক্ত হলেন কিভাবে? এটারও কিন্তু মজার গল্প। জুয়েলের কথা বললাম, জুয়েল, বাচ্চু ভাই, আমাদের কিছু মজার স্মৃতি আছে, ঠিক আছে। তো জুয়েল ভাইকে যেহেতু আমি বলতাম, দুলা ভাই বলতাম, তো উই আর ভেরি ক্লোজ অ্যাকচুয়ালি। তো আমি তখন অয়েল কোম্পানিতে কাজ করি, আমি মজা করে এই প্রোগ্রামটা বানানো। আমার আইইউবিতে আমার যে ছোটো ভাইরা ছিল, দেবাশিসও তাদের মধ্যে একজন, এবং দেবাশিসও কিন্তু শুরুতে এটার উপস্থাপক হিসাবে মনোনীত ছিল না। যাই হোক, দিট ওয়াজ এ ফাইট এগেনস্ট, যে আমি আরেকজন যে ছিল, একটা অনেক গল্প, এগুলো মানে যাকে নিয়ে আপনি ভাবছিলেন করেছিলাম আমরা। তো ফাইনালি দেবাশিস বিকাম, অ্যান্ড হি ডিড ওয়েল, মাশাআল্লাহ। তা আমি প্রোগ্রামটার 2টা এপিসোড বানাই প্রথমে, এবং আই ডোন্ট নো এনিথিং। আমার মানে নিজের মতো করে। হ্যাঁ, আমার সঙ্গে ছিল আমার টিচার কাম আমার ফ্রেন্ড, আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, সৈয়দ আলমাস কবির। উনি বেসিসেরও প্রেসিডেন্ট ছিলেন, নাও হি ইজ এ ভেরি, অনেক কাজ টাচ করছেন নানা সেক্টরে। তো তখন আমার টিচার ছিলেন আইইউবিতে, প্লাস হি ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো আমি, আলমাস কবির অ্যান্ড ইমতিয়াজ করিম, মাই বেস্ট ফ্রেন্ড, আমরা 3 জনে প্রডিউস করলাম এটা। আমি ডিরেক্টও করলাম, মুশফিকও ছিল আমাদের সাথে তখন। ইনফ্যাক্ট আমরা মিলে এই কাজগুলো করলাম না, মুশফিককেই করার কথা ছিল যে ওই হবে, কিন্তু ফাইনালি দেন ওর একটা মন খারাপেরও ব্যাপার আছে, হি লেটার লেফট আস, কে যাই হোক। তা আমি বানিয়ে আমার 2টা VHS, জানিস তো তখন আমরা VHS-এ ট্রান্সফার দিই, আমার গাড়ির পেছনে পড়ে আছে। তা আমি একবার বুক ওয়ার্ম, যেখানে যে জাহাঙ্গীর গেটের আগে, তা আমি থামলাম ওখানে গাড়িটা থামিয়ে। তা আমি বললাম টাকা তুলতে হবে। তখন তো খুব কম ATM ছিল, তো খুব সময় স্ট্যান্ডার্ড চার্টারেরই কোনো। তো আমি ওটাতে তোলার জন্য গেলাম, 99-এর কথা বলছি। আমি তখন চাকরি করি অয়েল কোম্পানিতে, ওই থাকা অবস্থাতেই শুটিং করছি। আমার বসরাও কিছু ঘাটায় না মারে, আবার যদি চাকরি ছেড়ে দিই, দেন মানে হয়তো কাজ ভালো করতাম বলে, সো ওরা আমার শুটিংয়েও আসতো, সো ভেরি থিং। তো তখন আমি বেরোচ্ছি, মানে জুয়েল ভাই বেরোচ্ছে, আমি ঢুকছি, হ্যাঁ কী অবস্থা, কী করছেন এখন? তখনও জুয়েল ভাইয়ের আমি আপনি করে কথা বলি, সেটার মধ্যে অত তুমি দিয়ে। তো তখন বল কী করছেন এখন? যে জুয়েল ভাই গান টান করে, আমি শোগুলোতে যাই, আমিও গান করি, উনি জানে, তো আমাকে উনিও ধাক্কায়, গান করেন না কেন? তো তখন আমি বললাম যে, ও জুয়েল ভাই, আমি তো একটা করছি, একটা প্রোগ্রাম বানাইলাম, আপনারা তো এগুলা করেন শো টো দেখলাম,
তখন ইটিভিতে ওটার কি তখন নাম ঠিক হয়েছে নাকি এমনিতে জাস্ট না প্রোগ্রাম? পথের পাঁচালী আমি বানিয়ে ফেলছি নাম টাম। ওকে ইনফ্যাক্ট আমি অভিককে দিয়ে তখন ওটার টাইটেল গ্রাফিক্সও করেছিলাম। অভিক Okay, আমাদের okay. মানে ও তো অনেক ভালো তখন, সে তখন অভিকের কম বয়স, ও একটা মজা করে একটা টাইটেল করেছিল অ্যানিমেশন করে। ব্যাক ইন 99-এ ওগুলো তখন একটু নতুনই ছিল, গান টান দিয়ে সব কিছু। তো প্রথমে একটা প্রোগ্রাম করছে, আপনি আমার কাছে যেহেতু VHS দুটো ছিল, মানে একটু দেখেন তো আপনি কেমন লাগে। তো জুয়েল ভাই ওয়াজ সাচ এ নাইস পার্সন, ওনার সাথে কথাই হয়েছে। এইটুক গল্প শেষ। আমি জুয়েল ভাইকে পথের পাঁচালী কি করে 21 টিভিতে পৌঁছাই। তো ওয়ান ফাইন মর্নিং আই গট আ ফোন কল আমার ইয়েতে, আমি যেটা বলছি তখন কিন্তু খুব বেশি মোবাইলও ছিল আই গট আ ফোন কল, হ্যালো সাইমন, তানভীর হোসেন প্রবাল, একটু ভেঙে ভেঙে বাংলা ইংরেজি মিশানো, তানভীর হোসেন প্রবাল, এরকম প্রবালটাও ঠিক মতো বলবে, ইয়েস আমি সাইমন বলছে। তা আমার যে ছোট ভাই যে পরবর্তীতে আমার সাথে নিটল, তুই চিনিস নিটল, নিটল সাইমন, নিটল মোটরস, ওরা আমার খুব কাছে ছিল, আমরা একসাথে মিউজিক করতে যেত। ওরই ভাই আমার আরেক ছোট ভাই সাইমন, ওর নামও সাইমন, আমার সাথে গিটার বাজে। তারপর ভাবছি সাইমন বোধহয় কোনো কারণে আমার সাথে দুষ্টামি করতে, আমি একটা গালি দিছি, মানে একটা গালি দিয়ে বিষয় নিচ্ছ তুমি, ভাব নিচ্ছে তুমি, সেটা তো আমি সাইমন বলছি, বুঝলেন। উনি বুঝেছেন যে আমি ওকে একটা লোকাল কোনো গাল দিয়ে বলেছি। তো he then changed his tone. This is Simon Ring from Ekusha TV. Is this Tanvir? Oh yes, yeah. What can I do for you? বলে can we have a meeting? আমি তোমার সাথে একটু এখন, আমি তো আকাশ থেকে বুঝতে যে একুশে টিভির লোক আমার সাথে মিটিং করতে যায়, কি কারণে নেই। বাট দেন আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি ওয়াজ সো নাইস, হি কেম রিসিভ মি। তখন আমি ওর রুমে দেখলাম, বললো যে উই স দিস, বলে হাসতে হাসতে পড়ে যাচ্ছে যে আমি তো বাংলা বুঝি না, ইংরেজিতেই কথা হচ্ছে আমাদের, বাট সাম অফ মাই কলিগস অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রান্সলেটিং ইট অ্যান্ড উই ওয়ার মানে ডেসপারেটলি লুকিং ফর এ শো লাইক দিস। মানে একুশে টিভি তখন মানে অনেক দারুণ দারুণ প্রোগ্রাম করছে, কিন্তু মজা, এন্টারটেইনমেন্ট উইথ আ ক্লাস, দ্যাট ওয়াজ। তো তখন নজিস ভাই ছিলেন ওখানে প্রোগ্রাম হেড, রাবার ভাই ছিলেন। মদনের কনসেপ্টটা আপনার আচ্ছা, থেকে এটা আমি তোকে বলি, আসলো? ওরা যেটা করলো পছন্দ করে প্রথম দুটো এপিসোড ওরা আমার কাছ থেকে কিনে নিল, দেন বাকিটা ওরা আমাকে কমিশন করলো প্রডিউস করার জন্য। অ্যান্ড দেন দে ইভেন অফার্ড মি, আমি ওখানে কনসালটেন্সিও করেছি অ্যাজ এ প্রোগ্রাম ডেভেলপমেন্ট, দে গিভ মি আ রুম, ওখানে বসলাম। এবং একটা পর্যায়ে অনেক বড় কিছু সিদ্ধান্তের সঙ্গেও জড়িত ছিলাম আমি, বিকজ দে কুড ফিল দ্যাট আমি সেই দায়িত্ব। এবং পরে কিন্তু তখনই সাইমন বলতো, চাকরি ছেড়ে দাও, তোমার কি গ্যাস তেল তেল করার কাছে থাকে সেই জায়গাটা। ও তার আগে একটা ছোট্ট গল্প আছে, আমি যেটা ভুলে গেছি, সাইমনের সাথে এর আগেও আমার দেখা হয়েছিল। আচ্ছা, আমি ভিয়েতনামে, সেটা তো ও তখন একটা কর্পোরেট ফিল্ম বানাচ্ছিল বেকার হিউজের উপরে, তখন ওইখানে ওর সাথে আমার পরিচয় হয়। তো তখন আড্ডা দিতে গেলে যেটা কথা হতো যে আমি ছবি বানাইতে চাই, যদি এখানে তুমি তেল গ্যাসের সাথে কেন আছি, ইউ শুড বি আ ফিল্ম মেকার। তো ওইখান থেকে তো দেখার পরেও খুব অবাক হইলো যে দিস ইজ আ মানে লাখ কোথাও আর কি। দেন উই বিকাম ভেরি ক্লোজ। ইনফ্যাক্ট একুশে টিভির তখনকার প্রোগ্রাম আইডিয়াস ডেভেলপমেন্ট, আমি দুটো প্রোগ্রাম বানাতাম ওখানে, যেটা বললাম যে পথের পাঁচালী, আর একটা হচ্ছে 21 এক্সপ্রেস, 4 চাকা চেপে, ওটাও একটা গাড়ি নিয়ে যেতাম আমরা, ওটার ভেতর থেকে একটা মোবাইল স্টেজ বেরিয়ে যেত, মানে মুড়ির টিনের যে কনসেপ্টটা সেটাকে, এটা ছিল ওই যে মুড়ির টিনের বাসটাই ছিল, ওই ট্রাকের মতো দেখতে বাসগুলো, সদরঘাট টু কুড়িল চত, ওইরকম একটা বাস আমরা রিনোভেট করে ওটার ভেতরতে অনেক একটা স্টেজ বানালাম, যেটা তুমি ধামধাম করে জোরগলা দিতে পারবা, 4টা ক্যামেরা থাকতো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মোবাইল ম্যাগাজিন নট ইন বাংলাদেশ, ইন পুরো রিজিয়নে, যে ও ধরনের কাজটা ছিল। 21-এর মজাটাই ছিল যে আমি ওখানে আমার আইডিয়াগুলোকে মানে রিয়েলিটি দিতে পারতাম সেখানে। তো যাই হোক, আরও অনেক প্ল্যান ছিল আমাদের, বাট আনফরচুনেটলি আরেকটা স্যাটায়ার শো করতেন আপনি। ওটা পরে 21 টিভি যখন রিভাইভ করলো, ওটা ছিল সুরতহাল পোস্টমর্টম, ওটাতে একটা গোফ টোফ লাগিয়ে, ওইটাও কান্ট্রির প্রথম পলিটিক্যাল স্যাটায়ার শো ছিল। আমাদের দেশে পলিটিক্যাল স্যাটায়ার অনেক বড়, এটার জন্য আমাকে প্রচুর হুমকিও শুনতে হয়েছে। আচ্ছা, এইটার দু একটা ঘটনা একটু শুনতে চাই। আমি তো ওর মদনের গল্পটা শেষ করি আর কি, এটা বলি। তখন যখন পথের পাঁচালীটা আমরা তৈরি করলাম আর কি, পথের পাঁচালীর একদম ক্লোজিং সেকশন ছিল, একটা প্র্যাঙ্ক করতাম আমরা। আর প্র্যাঙ্ক জিনিসটা তখন একেবারেই নতুন বলবো, মানে পুরো মানে ভিজুয়াল মিডিয়াতেই তখন নতুন বিষয়টা, আর বাংলাদেশে তো হয়নি এর আগে। তো ওই সেকশনটার নাম দিলাম প্র্যাঙ্কটা, হচ্ছে আমরা একজনের অজ্ঞাতে তাকে নিয়ে একটা মজা করে পরে তাকে জানানো যে বিষয়টা মজার ছিল, তো তার সেগুলা কি হবে। তো আপনারা যদি এখন, আমার মনে হয় পথের পাঁচালী এখনও পাওয়া যায় ইউটিউবে, তো ইউ ক্যান সি দ্য হাউ উই ডিড দ্য, ভীষণ রকমের কঠিন কাজ ছিল। ওই মদন বানানোর সেকশনটারই নাম ছিল, মানে প্র্যাঙ্ক সেকশনটারই নাম ছিল মদন, পাঁচালী মদন। আমরা সংক্ষেপে বলতাম PM, নট প্রাইম মিনিস্টার, পাঁচালী মদন। তো পাঁচালী মদন কিন্তু ভয়ঙ্কর রকমের কঠিন কাজ ছিল। আজকে যেমন ডিভাইস আছে, আজকে যেখানে ছোট একটা মাইক্রোফোন অ্যাড করা যায়,
মানে রেকর্ডিং ওখান থেকে লুকিয়ে রাখা যায় ছোট ছোট ক্যামেরা। তখন D9 ক্যামেরা ছিল আমাদের, এত বড়, তোমার 21-এর, 18 কেজি ওজন ছিল, ব্যাটারির ওজনে ছিল 4 কেজি। আই থ্যাংক অল দোজ মাই ক্যামেরা। আলী ভাইরা ওটা মনে হয় ইউজ করেনি, ও তখন করেছেন মানে ওরা এত কষ্ট এরপর করে কাজ করতো, ওইটা লুকিয়ে রেখে গাড়ির ভেতরে দূরে, এবং আমরা মাইক্রো ক্যাসেট রেকর্ডার ইউজ করতাম। তখনকার টেকনোলজি তাই ছিল। আমার অ্যাসিস্ট্যান্টরা যারা ছিল ওরা ছোট ক্যাসেটগুলো দিয়ে ওখানে রেকর্ড করে ওই রেকর্ডটা আবার পরে বসাইতে হতো। এখন তো তুমি সাউন্ড চোখে দেখতে পাও, তখন আবার ওটাকে সিঙ্ক করতে হতো দেন কেটে কেটে। তো ওই যে প্র্যাঙ্ক সেকশনটার নাম ছিল প্যাচালি মদন, তো এটা নিয়ে আমাকে অনেক ফেস করতে হতো, কারণ মানে পথের পাঁচালী আসলে কোনো মিডিওকার কোনো দর্শক ছিল না, মাঝামাঝি কেউ ছিল না, খুব পছন্দ করছে কিংবা পছন্দ করছে না, এই নিয়ে অনেক গল্প। যেরকম আমার 21 টিভিতেই আমি শ্রদ্ধা, মানে উনি আমার পিতৃতুল্য, আই জাস্ট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম লাইক এনিথিং, নওয়াজিশ আলী খান, লেজেন্ডারি পার্সোনাল। বিটিভির তৈরি হয়েছে তাদের হাতে, বিশাল বিশাল সব নাটক, উনি বহুব্রীহি, তারপর অয়ময় নাটক ওনার বানানো, হুমায়ুন ভাইয়ের যে নাটক। তো উনি তখন ছিলেন অনুষ্ঠান প্রধান 21 টিভি। তো উনি আমাকে স্নেহ করতেন, কিন্তু ওনার তো একটা মানে ভাব গাম্ভীর্য ব্যক্তিত্ব ছিল। উনি একদিন আমাকে ডেকেই বললেন, প্রবাল, তখন উনি আপনি করেই বলতেন, কারণ তখন কেবল পড়েছে, তা এখন মানে তা তুমি করেই বলেন, অনেক আদর করেন আমাকে। তো প্রবাল, আপনি ঠিক আছে, অনুষ্ঠানটা নতুনত্ব আছে, সব কিছু, একটু গলা ওনার খুব প্রচণ্ড, ওনার বেস ছিল একটা, আই লাভ হিজ ভয়েস, তুই যেরকম আমার ভয়েস নিয়ে একটু প্রশ্ন, আমি ওনার ভয়েস খুব পছন্দ। তো নওয়াজিশ ভাই তখন বললেন যে প্রবাল, সব ঠিক আছে, কিন্তু এই মদন শব্দটা না একটু নেগেটিভ হচ্ছে, এটাকে চেঞ্জ করে কিছু করে। মানে মদন তো একটু মজার জন্য, মানে মদনের অর্থ তো আপনি জানেন। তো উনি কি ইন্ডিকেট করেছে আমি বুঝলাম, মানে তুই যদি ইসেতে যাস, মানে বিশ্বকোষ কিংবা ডিকশনারিতে, মদন হচ্ছে সেক্স গডের নাম। আমাদের সনাতন ধর্মে যেটা হয় যে রতি হচ্ছে সেক্স গডেসের নাম, মদন। তো ওইভাবে উনি যেহেতু লার্নেড পার্সন, আমি বললাম যে ভাইয়া, মদন মানে কোকিলও আছে, বসন্তকালকে বলে, আমি বলে না সব বুঝলাম আমি, বাট তারপরে এটার একটা আপনি দেখেন এটা নিয়ে কিছু করা যায়। তো আমি এসে আমার টিমরে বললাম যে ভাইয়া এরকম, বলো না, এটা সবাই এখন, এটা এত চালু একটা সেকশন, এভরিবডি, এটা পুরো বাংলাদেশে এখন মদন চলে গেছে, আপনি এখন এটা চেঞ্জ করবেন, এটা আমাদের শোকে এফেক্ট করবে। আমি বললাম যে এই ভয় নিয়ে তো কাজ করা যাবে না, তুমি যা করবা সেটাই ইফেক্ট করবে, হ্যাভ দ্যাট। রাইট, আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বললাম যে ঠিক আছে, আমরা নতুন কি নাম হবে। দেবাশিস এসে বলতেছে, দাদা এখন নতুন নাম কি দিবেন আপনি? তাহলে এটার নাম হবে নন্দদুলাল, টোটালি অপোজিট। নন্দদুলাল হচ্ছে খুব আদর করে ছেলেকে, যে মানে আদরের ছেলে হচ্ছে নন্দ, তো যাকে আমরা একটু যন্ত্রণা দিচ্ছি, প্র্যাঙ্ক করছি, তার সেকশনটার নাম হবে নন্দদুলাল, সংক্ষেপে হবে নন্দর দুলালের নদু। এবং আমি ওদেরকে বললাম, তোমরা দেখো যে তোমরা যেরকমভাবে মদনটাকে প্রচলিত করতে পেরেছিলে, খুব হিট একটা নাম হয়, এখন তো ভাইরাল শব্দটা ইউজ হয়, এখন তখন ওটা খুব ভাইরাল ছিল ওই সময়। তো তোমরা এটাকে কতটা পরিচিত করো? তো প্রায় আমাদের সপ্তাহে তো হতো, 2টো করে হতো এপিসোড, মানে অন এয়ার হতো। তো না, আমার খুব একটা করে হতো তখন, একটা হতো, মানে মাসে 4টা। এটা নিয়ে অনেক গল্প আছে। তো আমার 2টো এপিসোড যাওয়ার পরে আমার এক অ্যাসিস্ট্যান্ট দৌড়ে যায়, দাদা আজকে আরেকজন এরকম নদু বলছে রাস্তায়, আমি শুনছি, বেটা নদু। আর তাই আমি বোধহয় মানে শান্ত না। বাট তার দিন 2-এর পরের ঘটনাটা কাউরান বাজারেই, তো আমার গাড়ি ছিল না ওই দিন, আমার মনে আছে না, আমি কোনো কারণে কিংবা পার হচ্ছি রাস্তায়, এক রিক্সার সাথে আরেক রিক্সার ঝগড়া লেগেছে। তো এক রিক্সাওয়ালা ভাই আরেকজনকে, ওই বেটা নদু তোরে, আমি বলছি। তা আমি দাঁড়িয়ে হাসা শুরু করলাম। তারপর আমি যখন উঠতেছি, কারণ তখন আমি হাসতেছি, তো 21-এর নিচে কারণ বাজারে তো আমাদের, তো দাদা কি হয়েছে, হাসতেছে না? তারপরে কি বলো, ওকে নাও ইট ওয়ার্ক, তার মানে লোকজন কাজ করছে নিয়ে। সো দ্যাট হাউ, মানে আমাদের প্র্যাঙ্ক সেকশনের নাম ছিল প্যাচালি মদন, যেটাকে পরে আমরা নদু করি, এবং পথের পাঁচালী কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করার প্ল্যানে আমরা বেরিয়েছিলাম। প্রথম শুটিং আমরা কলকাতাতেও করেছিলাম, এরপর আমাদের দুবাই, লন্ডন, প্রত্যেকটা কাজ আমরা করেছিলাম, কিন্তু তার আগেই তো 21-এ বন্ধ হয়ে গেল। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বড় কষ্ট যেটা কাজ করে 21-এ বন্ধ হওয়াতে, আমার প্ল্যান ছিল স্বাধীনতার 30 বছর পূর্তি উপলক্ষে আমরা কনসার্ট ফর বাংলাদেশটা করব বাংলাদেশে, যেটা মেডিসন স্কয়ার গার্ডেনে হয়েছিল। আই ইভেন কন্ট্যাক্টেড যে মারা গেলেন যে আমি নাম মনে করতে পারি না এখন, বিটলসের যে জর্জ হ্যারিসনের সাথে, এবং সাইমন ডিডা, মার্ভেলাস জব সবকিছু, এবং আমরা রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, যখন যারা বেঁচে সবার সাথে যোগ, এবং দেশের বড় বড় যারা তখন স্পন্সরশিপ, যেটা আমরা ঢাকা স্টেডিয়ামে করব। তুই যেটা হেলিকপ্টারের কথা বলে, আমার হেলিকপ্টার দিয়ে আমি ওপর থেকে শট নেব কনসার্ট ফর বাংলাদেশ, যেটা 71 সালে হয়েছিল আমেরিকাতে,
সেই লোকগুলা আজকে বাংলাদেশে স্বাধীন দেশে ওটা করবে 2001-এ 30 বছর পূর্তিতে। আর দ্যাট ওয়াজ মাই ড্রিম প্রজেক্ট। আনফর্চুনেটলি হ্যারিসন যেদিন মারা গেল, নিটোল আমাকে ফোন করলো। নিটোল যে আমার ছোট ভাই মিউজিক করে, ও ফোন করে আমাকে বললো যে প্রবল ভাই আপনি জানেন, কারণ তখন তো এত ইন্টারনেট ছিল না, হ্যারিসন মারা গেছে। আর ইট ওয়াজ আ বিগ ব্লো। আই ওয়াজ লিটারেলি ক্রাইং, মানে হি ওয়াজ দ্য অ্যাঙ্কার থিং সব থিং। তারপরে একটু পরে মানে কাঁদতেছি, বাসায় জিজ্ঞেস করতে কেন কাঁদতেছে, না। তারপরে আমার সাইমন আমার ফোন করলো, ট্যান, ও আমাকে ট্যান ডাকতো, মানে তানভীরটা পুরোনা বলে প্রবালও ডাকতো না, তানভীরের ট্যান বলতো, হ্যাঁ ট্যান। তো উই আর ডিভাস্টেটেড। বাট তখন আমার বুঝাইলো যে না ঠিক আছে, ও নাই, বাকি যারা আছে ওদেরকে নিয়ে আমরা করবো। তখন এসে বেঁচেছিলেন, কি বলে, রবিশঙ্কর বেঁচেছিলেন, তারপরে পল ছিল, তারপরে জন বয়েজ ছিলেন খুব সম্ভবত, আরও এরিক ক্ল্যাপটন, এরা সবাই ছিল আর কি। বাট দেন আমাদের টিভিটাই তো বন্ধ হয়ে গেল। সো মানে ইফ উই কুড ডু দ্যাট কুড বি আমার মনে রাখার মতো যে একটা কাজ করতে পারতাম আমরা। বাট আনফর্চুনেটলি ইট ডিডন্ট হ্যাপেন। তারপর তো 21-এই বন্ধ হয়ে গেল। বাট ওটার একটা কষ্ট ছিল আমার। না, এই কষ্টটা মানে আমার এখন শুনে কষ্টটা, একটা কষ্ট ছিল, আমরা একটা মিউজিক চ্যানেল বানাতে চেয়েছিলাম, যেটা আমি মূল দায়িত্ব আমারই থাকার কথা ছিল, যেহেতু 21-এর দুটো ফ্রিকোয়েন্সি ছিল, ই মিউজিক। আমি যেহেতু মিউজিক নিয়ে কাজ করতে ভালোবাসি, এবং এটা নানা বলতাম আমি 21-এ টিভির যিনি মালিক মাহমুদ সাহেবকে, ফরহাদ ভাই, উই আর ভেরি ক্লোজ। আমরা মিটিংগুলোতে নানা আইডিয়াস তো শেয়ার করতাম। ফরহাদ ভাইও এমডি ছিলেন, জয়েন্ট এমডি ইয়ে ছিল, সাইমন রিং ছিল আরেকজন, আর চেয়ারম্যান ছিলেন মাহমুদ সাহেব। তখন বলে যায় যে ঠিক আছে, অ্যান্ড আই ওয়ান্টেড টু বি আ শেয়ার হোল্ডার অলসো। আমি ছোটো মানুষ, বাট আই ওয়ান্টেড টু, যে ছোটো করে হলে আই ওয়ান্টেড টু বি পার্ট অফ দ্যাট। দ্যাটস অ্যান আনাদার স্টোরি। বাট কষ্টটা আসলে 21-এ বন্ধ হওয়ার মাধ্যমে না একটা বিশাল বড় মানে শূন্যতা এবং একটা ভয়েড সৃষ্টি হয়েছিল। এবং তারপরে যতগুলো টেলিভিশনেই তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে তো 21-এর লোকজনই নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা করেছে। সো দ্যাট আই মিস 21-এর টেলিভিশনের ওই জার্নিটা, এবং ওখানে নতুন আইডিয়াসগুলো, যেটা মানে ধরো যে আমাকে আমার বন্ধুবান্ধব কিংবা তোরা কিংবা কাছের মানুষ পছন্দ করে যে আই অলওয়েজ ট্রাই টু ডু সামথিং নিউ, নতুন আইডিয়া, নতুন কিছু, সব কিছু করে। সো ওটার একটা অসাধারণ গ্রাউন্ড ছিল ইটিভিতে। নিউ আইডিয়া, ক্লিক, পসিবিলিটিস, ডু ইট। সো আই ক্যান ডু আ লট অফ থিং। আমি বানাতাম দুটো প্রোগ্রাম, কিন্তু অসংখ্য প্রোগ্রামের আইডিয়া জেনারেশনের কাজ করে। ইমোজির বিষয়টাও আপনি শুরু করেছিলেন, আপনি বলছিলেন। আচ্ছা, আমি তোকে গল্পটা হচ্ছে, মজার ব্যাপারটা ছিল হচ্ছে যে এখন তো ইমোজি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব প্রতি জনের ফোনই আছে। তা আমার ছেলে একবার আমার কি কারণে ভুল ধরলাম, আমি ওকে একটা, পাপা এই ইমোজিটা এইটা হবে, এটার মানে হচ্ছে তাই। তুমি ওকে থাকায় বললাম, তুমি আমার ইমোজি শেখাচ্ছ বাবা, তোমার বাপ ইমোজি পয়দা করছে বাংলাদেশে মিডিয়া। অ্যান্ড মাই সান লুক অ্যাট মি। তো ওর মা তখন বললো যে তোমার বাবা মিথ্যা কথা বলতেছেন, এবং ওর চোখে আমি অবিশ্বাসটা দেখলাম। ইনফ্যাক্ট এখন যারা অনুষ্ঠানটা দেখছে, মানে তুই শুনলে যে বলে এই ভদ্রলোক কি পাগল, কি দাবি করে। বাট উইথ অল রেসপেক্ট আমি বলবো 99 সালের পথের পাঁচালী যদি এখন আপনারা দেখেন, ইউটিউবে পাওয়া যায়। মজা হলো, পথের পাঁচালী একটা মজা ছিল যে উপস্থাপক তো ফান স্যাটায়ার শো, দর্শক উত্তর দিচ্ছে, উপস্থাপক কোশ্চেন করে, এর মাঝখানে আবার মাঝে মাঝে একটা অ্যাস্টান যেত, ওটা ডিরেক্টর আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেত। লাইক দেবাশিস কারোর সাথে খুব ভাব নিয়ে কথা বলছে, তো পিছনে তো খুব নর্মাল, তোর কইছে তুই বেশি বুঝস। তো এই লাইনটা যখন ধাম করে উঠতো, মানে দর্শক হয়তো এরকম হ্যাঁ আসলে লোকটা বেশি বুঝে, ওই টাইমেই অ্যাস্টানটা গেছে, তো পিপুল খুব রিলেট করতো, মানে মজার একটা লাইন যেত। এবং ওই কথাটা শেষে হয়তো একটা স্মোকিং, একটা স্মাইলি, তখন তো অ্যাস্টান এরকম ছিল, আমি হয়তো একটা কলন দিয়ে একটা ব্র্যাকেট বসায় দেওয়া হচ্ছে, কিংবা মন খারাপ হলে এটা হচ্ছে একটু চোখ ইয়ে করতে হলে সেখানে। তো আমার যারা এডিটর ছিল, আরিফ ভাই, এখন উনি মাছরাঙায় আছেন, মাছরাঙার দায়িত্বে আছেন, এরকম তারা ইনিশিয়ালি যারা, তখন উনি এডিটিং করতেন। তো আরিফ ভাই একসঙ্গে বলেছেন, প্রভাব ভাই এটা প্রিন্ট মিডিয়াতে আপনি, মানে ভিজুয়াল মিডিয়াতে প্রিন্ট দিচ্ছি কীরকম ভাই দেন। এবং আমার কিছু অনেক মানে মানে মানুষ এখন চিন্তাও করতে পারবে না, পথের পাঁচালীর কাট সিকোয়েন্স ছিল শাটার যেটা আর কি, যে এরকম একটা আওয়াজ হতো, একটা ব্ল্যাক যায়। কিন্তু বিশ্বাস করো আমাদের এরকম কোনো ইফেক্ট যখন ছিল না। তো আমার একটা ইয়াশিকা ক্যামেরা ছিল, তো আমার ইয়াশিকা ক্যামেরার সাউন্ডটা আমি রেকর্ড করলাম, এই আওয়াজ। ওকে, তারপর ওখানে আমরা যেটা করলাম, আমার মনে হয় আমি নিজে এডিটিং শিখেছি, এডিট করার, পথের পাঁচালী এডিটিং করার। তো আমরা একটা ব্ল্যাক ফ্রেমের দুটো যে হলো ইয়ে যেটা ছিল, ফাইল যেটা ছিল আর কি, ক্লিপের মাঝখানে একটা ফাঁক দিতাম, ব্ল্যাকের পর একটা হোয়াইট তোর ইয়ে ফ্লিকার থাকতো, হোয়াইটের পরে কালোটা যখন খালি থাকতো তখন একটা সাদা একটা বাড়ি আর কালোর মধ্যে বাড়ি হতো, আর সাউন্ডটা থাকতো, মনে হতো শাটার চেঞ্জ করছে। দ্যাট ইজ হাউ উই ক্রিয়েটেড পথের পাঁচালীর দ্যাট কাট ইফেক্টটা। তারপর গান আমরা কিছু ফাস্ট ফরওয়ার্ড করতাম, গানগুলোকে
তো আরিফ ভাই প্লাস আরও যারা তখন কাজ করতো ধরে বলতো যে ভাইয়া এরকম তো হয় না। বললাম ভাই নতুন কিছু করতে হবে, তো লেটস ডু ইট। এটা যে আমি ইনভেনশন করছি তা কিন্তু বলছি না, যেহেতু আমার বাইরে যেতে হতো, আমরা তখন SMS-টা চালু হয়েছে, SMS আমি যদি আমার বসকে কিংবা আমার কোনো ফ্রেন্ডকে করলে আমরা ইউজ করতাম ওগুলো, কিন্তু সাধারণ লোকজনদের অত অ্যাক্সেস ছিল না, নর্মাল যারা। সো আমি পথের পাঁচালীতে প্রথম ইমোজিটা ইন্ট্রোডিউস করি এবং অনেক লোক আমাকে জিজ্ঞেস করতে, আমার গ্রুপই জানতো না, তো বলতে এটা কেমন যে একসময় এটা পরিচিত হবে, স্টার্ট তো করো। তো নাও আমি যখন ইমোজি দেখি, এখন তো ফেসবুক বলো, মানে কমেন্ট সেকশনে বলো, মেসেজ করতে গেলে বাংলাদেশের সব লোকই হ্যাঁ, এটাই হাউ ইট স্টার্ট। তো পথের পাঁচালী অনেক নতুন কিছু স্টার্ট করেছে। আমার মনে আছে যে কোনো মানে আমাদের যে টিমটা সংবাদের কাজ করতে আসে বলতো, দাদা কি শুরু করছেন? আমরা সংবাদ কাভার করতে গেছি, লোকজন দৌড় দিচ্ছে, এই মদন বানাইতেছি এভরিওয়ান। তখন সব ক্যামেরাম্যান, তখন চ্যানেল ছিল, চ্যানেল আই ছিল, চ্যানেল আই আমার একটা অনুষ্ঠান যেত আমি করতাম, ওটার নাম ছিল ফ্লপ শো বলে, ওটাও আমি ওটা আমি চ্যানেল 10-এ শুরু করেছিলাম ওখান থেকে। তো ওরা মানে প্রত্যেকে আমার সাথে যাদের সাথে দেখা হতো, ভাই এরকম করছেন, হ্যাঁ সবাই তো আমাদের ক্যামেরা দেখলেই ভাবে, বলে মদন বানাইতে আসছে। সো ইট ওয়াজ লাইক। আপনি একটা ঘটনা বলছিলেন কিছুক্ষণ আগে, ওই যে পাগল বেরিয়ে গেছে এরকম। ও হ্যাঁ, মদন বানাতে আমাদের তো নতুন নতুন স্ক্রিপ্ট চিন্তা করতে হতো, এবং এই না মানে কিছু সময় ছিল আমরা না মদন বানানোর পর ওই লোকটাকে আর পেতাম না, কারণ ওরা এতটাই বেশি, কেউ হচ্ছে রেগে, কেউ লজ্জায়, কেউ ভয়ে পালিয়ে যেত, যে অনেক সময় পাওয়া যেত না যে ওদেরকে যে পুরস্কারটা দেবো। তো এরকম একটা ছিল, অনেকগুলো মজার সিচুয়েশন ছিল। প্রথম যেটা করেছিলাম একদম ঢাকা ইউনিভার্সিটিতে বিদ্যাপীঠের মাঝখানে গিয়ে আমরা করেছিলাম, যে আমরা একটা নেট বানিয়েছিলাম, মানে মশারি, তখন খুব এডিস মশার উৎপাত চলছিল। তো আমরা একজনকে বললাম আমরা একটা ক্যাম্পেইন করছি, আপনি এটা গায়ে দিতাম, হ্যাঁ এটা গায়ে দিয়ে বলবেন যে মশারানি পাঞ্জাক। তো ছেলেটা তো একটা পর্যায়ে সে বুঝতে পারলো যে তাকে নিয়ে খুব ইসের মানে বক্তৃতা শালা, এই আমাদের দেশ থেকে মশা নিজের করতে এভাবে বলেন না, হচ্ছে না সেটাতে বলেন। তারপরে বললাম যে আপনি যেটা করলেন এখন একটু টাকা দিতে হবে, মানে ওই টিভিতে আপনাকে দেখানো হলো দেবাশিস স্যার, না আমি তো এটা বলছিলেন আপনি সামাজিক কার্যক্রম হিসাবে, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরা চলতেছে তখন, সামাজিক কার্যক্রম হিসেবে করেছি ম্যাম। মানে যে সামাজিকই হোক, খালি তো মুখের কথা বললে হবে না ভাই, এই কাজটা করতে গেলে তো টাকা লাগবে আপনার। আমি স্টুডেন্ট মানুষ, আপনি একটু টাকা দিব, সেটা আপনি যা আছেন আপনি অ্যাটলিস্ট 500 টাকা, না 500, তখন 500 টাকা, আচ্ছা 200 টাকা দেন 100। উনি খুব রেগে পাওয়া থেকে অনলি 20 মানি বলুন না, 20 টাকা দিয়েছে। তো তখন আমি পিছন দিয়ে গেলে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেবাশিসকে করলাম সাইড, না ভাই ঠিক আছে, এটা আসলে আমরা পথের পাঁচালী করছি, আপনাকে একটু মদন বানানো হয়েছে, মজা করা হয়েছে। সেই ছেলে লজ্জা, মানে এটা তো নতুন ছিল তখন। আরেকটার গল্প যেটা আমি তোকে বললাম, যে আমরা বাড়িধারাতে, আমার মনে আছে দূরে মাইক্রোর ভেতরে ঢুকিয়ে রাখা ক্যামেরাটা, তো আমার এক অ্যাসিস্ট্যান্টই প্রথমে গেল ওখানে গিয়ে বললো, ভাই এই 9 নম্বর রোডের এই বাড়িটা কোথায়? বাড়িধারার ভিতরে ডিপ্লোম্যাটিক জোনে। তো উনাকে কেন আমরা চুজ করলাম, আমরা যাচ্ছিলাম গাড়িতে, এত ভাব নিয়ে কয়েকজনকে, খুব মানে ইসের দায়িত্বে ছিলেন হয়তো, কি বলে সিকিউরিটির, তো ড্রেস ওরকম পড়া, কেতা দুরস্ত। তো ওখানে গিয়ে বলো, তো উনি না এটা তো আপনি আগে চলে আসছিল, 9 নম্বর রোড ওইদিকে গিয়ে ওইদিকে গেলে হবে না। তো এরপরে তুমি আবার একটা সিগারেট ধরে পাশের যে তার অ্যাসিস্ট্যান্ট, এরপর আমার সেকেন্ড ছেলেটা গেছে, ও গিয়ে প্রথমে বলছে যে 9 নম্বর রোডে বলার পর, আচ্ছা ভাই এদিকে, আচ্ছা শুনছেন নাকি ওইদিকে মাইকিং করতেছিল যে পাগলখানা থেকে এক পাগল পাড়াইছে, সে নাকি সবাইরা আক্রমণ করতেছে। বলে না এখানে তো মাইক ওইভাবে ঢুকে না, না কোনো কিছু। তো এটা বলেই চলে গেছে ঠিকানাটা নিয়ে। একটু পরে আমার আরেক অ্যাসিস্ট্যান্ট গেছে, সে একটু চুল আওলা, এই নাকি। তো উনি প্রথমে একটু কী বলেন, এত নম্বর রোড কোথায়? এটা ওইদিকে। যাচ্ছি না, তুই তো গাড়ি করছেন কেন জায়গাটা, মানে ওই ভদ্রলোক আমার আছে, তুই দেখো তো তোর কী কম, আপনি ঘরে লাগবো, জমা দেওয়া লাগবো, হ্যাঁ তুই আমার শিখাস। এর মধ্যে ওই ছেলেটা আবার ফেরত আসছে, যে প্রথমে জিজ্ঞেস করেছিল। তো এসে বলতেছে, আরে ভাই এইটাই তো হইল, ওইখানে 2 জনকে কামড় দিয়ে কান ছিঁড়া ফালাই দিছে, এত কামড়ায় বলে ও দৌড়। আর ওই ভদ্রলোকের চেহারা মুহূর্তে সাদা হয়ে গেল, এবং সে দৌড়ানো শুরু করলো ক্যামেরার দিকে, সে তো জানে না। ওই অংশটাকে আমরা পরে আবার স্লো মোশন করেছে। একজন খুবই মানে যাকে বলে সাহসী মানুষ একটা পাগলের ভয়ে দৌড়াচ্ছে, $6 মিলিয়ন ম্যান কায়রা। তো তাকে ধরতে আমাদের সে তাকে ধরেই যাবে না, যে কেমনে তাকে আমরা পুরস্কারটা। তো এরকম অনেক ঘটনা হতো, অনেক সময় জিনিস বিগড়েও যেত, সেগুলোকেও আবার মেনটেন করতে হতো, কারণ মানুষ তো সব ধরনের মজার সাথে
দ্যাট ওয়াজ নট ভেরি কমন দেয়ার। কিন্তু যখন তো চেনা হয়ে গেল, মানে দেবাশিস বিশ্বাসকে সবাই চিনতে পারছে, তখন পরিস্থিতি পাল্টে চ্যালেঞ্জটা গেল, তখন মানুষ টাকা দিয়ে মদন হতে চাইতো। ওকে, আরো সহজ হয়ে গেল। এবং তখন আমাদের জন্য কঠিন হলো মদন হয়, কারণ লোকজন তোকে টাকা চাচ্ছে, ভাই আমারে মদন বানান, আমি পথের পাঁচালীর মদন হইতে চাই। মানে ইটিভিতে 21 টিভিতে তার চেহারা আসবে, তাকে মানে জিনিসটা এ ধরনের হয়ে গেল। বাট আমি যে লেভেলে আসলে পথের পাঁচালীর আসলে কেউ বিশ্বাস করতে পারবে না এখন তো আসলে অন্যরকম টাইম। তো 2000 সালে মানে আমি যখন বেরোতাম, পথের পাঁচালী যখন পপুলার হলো, এবং পপুলার হয়ে গেল কিন্তু প্রথম মাসের পরেই, মানে 2টো এপিসোডের পরে পথের পাঁচালী ওয়াজ হিউজ। এবং তখন কোনো মানে সিনেমা তারকার চেয়ে দেবাশিস বিশ্বাস কম তারকা ছিল না। এবং আমরা যারা কাজ করতাম যে জায়গাটার মধ্যে, আমার মনে আছে আমি রাস্তাতে যেতাম, পথের পাঁচালী ফোন অ্যান্ড ফ্যাক্স, পথের পাঁচালী হচ্ছে বস্ত্রালয়, অনেক দোকানের নাম ছিল পথের পাঁচালী নামে, মানে পথের পাঁচালী হোটেল, মানে এইসব ছবি তুলে তুলে মানুষ হচ্ছে আমাদেরকে ছবি, মানে তখন তো অনলাইনে পাঠানো যেত না, মানে ছবি তুলে ওয়াশ করে আমাদেরকে পাঠাইতো যে এরকম প্লিজ আইসেন আমাদের এখানে। আমি যখন, আমাদের তো ট্যুরটা ছিল, আমি তো নানা জেলায় ঘুরে করতাম, প্রচুর ঘটনা আছে। একটা শুধু বলি, নাটোরে আমরা একটা হোটেলে গেলাম, কোনোভাবে ওরা খবর পেলো যে বেশ মানে সামনে একটা মাঠের মতো আছে ওটা, হঠাৎ অনেক আওয়াজ টাওয়াজ, এর মধ্যে মানে মালিক দৌড়ে আছে, ভাই আমারে বাঁচান। কী বলছে? বলে আমি মানা করতে পারতেছি না, নিচে পোলাপান জোর করে ধরবে, পথের পাঁচালী টিম আসছে, আপনাদের সাথে দেখা করবে, উনার অটোগ্রাফে। আমি জাস্ট 3 তলার বারান্দা দিয়ে তাকিয়ে দেখি পুরো সামনের যে মাঠটা ভর্তি লোকজন, মানে হাজার লোকজন গিজ গিজ করতেছেন। হাউ টু, এটা মানে দেবাশিস তো ভাই আমি এগুলো কেমনে দেখেন, তাহলে যে কেমনে এটা কী করবো নি, লিটারেলি পেছনের দরজা দিয়ে মুখ টুক ঢেকে, মানে আমরা আর গাড়ি নিয়ে নিই ওখান থেকে, গাড়ি ওখানে, আমি আর দেবাশিস পালিয়ে গেলাম। টিম পরে তানিয়ার বাড়ি ছিল ওখানে, যে উপস্থাপিকা, আমরা ওর বাড়িতে গিয়ে উঠি আর কি। তো পরে ওইখান থেকে পালাইছে আর কি, কারণ মানে ভালোবাসা আসলে মাঝে মাঝে এরকম হয়ে যেত যে ওগুলা নেওয়াও কঠিন ছিল, এবং কোনো জায়গায় মানে শুটিং করা খুব টাফ হয়ে যেতে পারে। আমরা যেখানে যেতাম লোকাল যে পুলিশ টুলিশ, এদের হেল্প নিয়ে করতে হয়। তার পথের পাঁচালীর তো নেচারটাই ছিল আমরা রাস্তাঘাটে লোকজনের কাছে যাবো, তো ওগুলো তখন আমার বানাই নিতে হতো, মানে ইট ওয়াজ ভেরি টাফ টু শুট নর্মাল। বাট ইভেন দো দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা ভয়ঙ্কর ইনসিডেন্টই হয়েছিল, যাই হোক দ্যাটস এ ডিফারেন্ট। এবং আমরা যেখান থেকে জানি, মানে পথের পাঁচালীর প্রতি ভালোবাসা এরকমই ছিল যে মানে মানুষের ওপর অত্যাচার করলেও তারা অত্যাচারিত হয়ে শান্তি পেত আর কি। ভাই শুটিংটা করে যান, আমরা পথের পাঁচালী আমরা আসি, এটা দেখতে চাই। আর পথের পাঁচালী পপুলার হওয়ার মূল কারণ ছিল, পথের পাঁচালী করার আগে আমার না একটা ইসে এজেন্সি ছিল আমার বন্ধুদের সাথে মিলে, এটা হচ্ছে আমরা সার্ভে করতাম বিভিন্ন অর্গানাইজেশনের জন্য। তো আমি একটা সার্ভে করার সময় আমি নিজের একটা কোশ্চেনিয়ার যোগ করে দিয়েছিলাম সাইটেকের জন্য, যে কী ধরনের টেলিভিশন অনুষ্ঠান দেখতে চান। এটা 98 সালের কথা। আচ্ছা, সো ওখানে আমরা দেখলাম মানুষজন নিজেদের খুব দেখতে চায় যে হ্যাঁ নায়ক নায়িকাদের, কিন্তু আমাদের নিয়ে কিছু করেন। তো ওই কোশ্চেন আছে, তো বেসড অন পথের পাঁচালী কিন্তু একটা পুরা রিসার্চ বেসড প্রোগ্রামের। তো এই পরে যখন আমার স্টুডেন্ট ছোটো ভাইরা আমরা সবাই নিয়ে যখন বসলাম, দেন আই সেড ওকে দিস উইল ক্লিক, এই আইডিয়াটা ক্লিক করবে। তো তখন আমরা করলাম যে পথের পাঁচালীর নায়ক নায়িকা তো তারাই, তো তারা নিজেদেরকে দেখছে। সো আমার এটা মনে আছে, তোকে একটা ছোট্ট আরেকটা গল্প বলি, যে যখন মোটামুটি জনপ্রিয় এক ছেলে খুব স্মার্ট, 2-3টা দাঁড়ায় আসছে, আমি তো অ্যাজ এ ডিরেক্টর আমি ওদেরকে বলে দিয়ে দূরে সরে আসতাম, কারণ এত ভিড় সামলানো যেত না। তো ছেলেটা বলতেছে এই দেবাশিস না, ও আমার কাছে এলে পুরা সাইজ করে দেবো, মানে একটু গালি দিয়েই বলতে পাই, সবাই বদন বানায় না। তো আমি ছেলেটাকে দেখলাম আর কি, লম্বা ছোট একটা স্মার্ট ছোট। তো আমি জাস্ট দেবাশিস করে আমার দিকেই আসতেছে, মানে পরে কি করবে। তো আমি হেঁটে পাশে যাওয়ার সময় যে তার গাছের নিচে ছেলেটা দাঁড়ানো লম্বা, ওকে গিয়ে ধরবি, কোশ্চেনটা দেয়। তো ছেলেটা চিন্তাও করতে পারে, ও গিয়ে পুরা যাওয়ার পরে বিশ্বাস করো যে পুরা একটা বাঘ কি করে মানে শাবক হয়ে যায়, মানে ক্যামেরার সামনে আমাদের আসলে মূল জিনিসে ক্যামেরার সামনে সবাই একটু বোকা হয়ে যায়, একটু ফিল করে, শাই ফিল করে। ওই ছেলের সাথে সাথে তার সেই মাস্তারি কোথায় গেল। এবং তারপরে আমি ওকে লক্ষ্য করছি, কিন্তু তাকে যথারীতি মজা করে তার সাথে দেবাশিস চলে, ওই ছেলে দৌড় দিয়ে রাস্তার ওই পারে ফোন ফ্যাক্সের দোকানে গেল, আমি পার হয়ে গেলাম, ও ফোন করতেছে ফোন ফ্যাক্সের দোকান থেকে ওর ভাই কিংবা বোন কাউকে, এই শোনো ওই যে পথের পাঁচালী আছে না, দেবাশিস বিশ্বাস করে সেটাতে, ওই বুধবার দিন 8টার সময় দেখাবো, এটাতে আমারে দেখাবো বুঝছে সবাই। ও ওইখানে দাঁড়ায় দাঁড়ায় 3টা ফোন করলো 3 জায়গায়। দিস ইজ হাউ পথের পাঁচালী বিকাম হিট, কারণ পথের পাঁচালী যারা করতো তারাই পথের পাঁচালীর হচ্ছে তোমার অ্যাম্বাসেডার ছিল। অনুষ্ঠানে তার মানে একটা বাংলাদেশের একটা ন্যাশনাল টিভিতে তোমার চেহারা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার ছিল। আমি মাঝে মাঝে
মানে একটু নস্টালজিক যে কথাটা দিয়ে দিয়ে শুরু করলে আমি বলি নষ্ট লজিক। নস্টালজিয়াতে লজিক নষ্ট হয়ে যায়, আমরা জন্য নস্টালজিক হয়ে যায়। তো তখনকার তুই দেখবি যে জাস্ট খুব বেশি আগে না, কিন্তু 26 বছর আগে না, 26 হবে, বেশ আগে। তখনকার মানুষজনের চেহারা, তাদের যে পোশাক, কথাবার্তা, ডিসেন্সি, সেটা কি লেভেলের ছিল। মানে ওই টাইমটা রিপ্রেজেন্ট করে পথের পাঁচালী, পুরো ঢাকা এবং বাংলাদেশকে দেখায় যে মানুষটা কেমন ছিল, কিভাবে কথা বলতো, তাদের ইনোসেন্স, তাদের দুষ্টুমি, তাদের স্মার্টনেস, সব কিছু কিন্তু এটা একটা রিসার্চ করতে পারবি তুই, যে মানুষজনের লেখা পড়া, চলন বলন সব কিছুই একটা প্রামাণ্য দলিল। পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে আমি প্রোগ্রামটা করতাম। সো প্রত্যেক জেলারই মানুষকে তুই দেখতে পাবি এবং তাদের কথাবার্তা, তারা কী ধরনের জামা কাপড় পরতো, স্টাইল, চিন্তাভাবনা, দ্যাট রিফ্লেক্ট। আপনি একটা যেটা বলছিলাম একটু আগে, যে একটা পলিটিক্যাল স্যাটায়ার শো করতেন এবং সেটা নিয়ে কিছু গল্প আছে। হ্যাঁ হ্যাঁ, করতাম। ওটাও ইটিভি যখন আবার রিভাইভ করলো 2005, খুব সম্ভবত 2005-06 দিকে করতাম। এই যেটার কথা বললি, এটার নাম ছিল সুরতহাল দ্য পোস্টমর্টেম, অনুষ্ঠানটার নাম। এবং এটার জন্য আমি তৎকালীন ইটিভির যে সালাম ভাই ছিলেন, আবার যখন তাকেও আমি কৃতিত্ব দিব, বিকজ এ ধরনের অনুষ্ঠান করার সাহস আসলে, আর তখন কিন্তু 111-এর পরের টাইম, মানে কোনো দলই এই জন্যও হয়তো করতে পারার আর একটা বিষয় ছিল। তো ওখানে আমি সুরত আলী নামে নিজেই একটা ক্যারেক্টার হতাম আর কি, একটা দাড়ি গোফলে গিয়ে সামনে অনেক কাটাছেড়া করতাম আর কি, মানে পোস্টমর্টেমের যে জিনিসটা। তো এটা আমি একটা সেকশনে ছিল যে ওই টাইমে দেশে কি হচ্ছে ওটা নিয়ে খুবসরতি বেগম বলে একজন থাকতো। এই মুহূর্তে আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমি ওর নামটা মনে করতে পারছি না। শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস ছিল ইয়েতে, ওই দলটা ছিল যে পাভেলের গ্রুপটা, যেটা আচ্ছা প্রাচ্যনাটে ও কাজ করতেন। শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস অলসো। আমাকে মাফ করে দিই, আমার অসুস্থতার কারণে আমি অনেক কিছু মনে করতে পারি না। ওই কাজটা করতো খুব সরিতে বেদম নামে, যে বাজারে ওই সময় যে টপিকটা ওইটা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে ওই অংশটা নিয়ে আসার পর আমরা একটা ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল টপিক নিতাম। সেটা হোক এখন তো ট্রাম্প না, তখন আমেরিকার প্রেসিডেন্ট কি উল্টাপাল্টা কী করছে তারে ধরা হচ্ছে, দেশের রাজনীতিতে কী হচ্ছে, দেশের অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে আমরা, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য যে কোনো দলের হোক, তাদেরকে নিয়ে আসতাম। তারা তো আর আসতে না, তাদের মতো করে মেকআপ করে ক্যারেক্টারগুলোকে বলা হতো এবং উই রিয়েলি ওই মানে মজার ভঙ্গিতে তাদেরকে নানা ধরনের স্যাটারিক্যাল কোশ্চেন এবং অ্যান্সারের। এবং আরেকটা অংশ ছিল সেখানে হচ্ছে সেলিব্রিটিদের জন্য, যেখানে সেলিব্রিটিদেরকে একটু পোস্টমর্টেম করা। তো অনেক বড় বড় সেলিব্রিটিরা এসছে। আমি আমার বন্ধুদেরকে, ইনফ্যাক্ট প্রথম, আমি নিজেকে সেলিব্রিটি দাবি করছি না, প্রথম কাটাছেড়া আমি কিন্তু নিজেকেই করেছি, মানে ডাবল পার্ট যেটাকে বলা। আমি তানভীর হোসেন প্রবাল হয়ে এসেছি এবং আরেকটা আমি আমাকে যে গোফালা যে সুরত আলী ক্যারেক্টার, যাতে পরবর্তীতে, কারণ আমাদের এখানে এখনও মানুষ কিন্তু স্যাটায়ারটা বোঝে না। তুই যে আমেরিকায় অনেক অনুষ্ঠান দেখবি যে একেবারে রোস্ট করে দিচ্ছে, ইন্ডিয়াতেও করা যায়, কিন্তু বাংলাদেশে এটা হয় না। এটা যে একটা মানে মাধ্যম, এবং এটা যে এন্টারটেইনমেন্টেরই, এবং এটা যে প্রপার জার্নালিজম এবং হচ্ছে গণতান্ত্রিক একটা বিষয়, জিনিসটা মানুষ নিতে চায় না। মজা করে আমি তোর একটা বিষয় নিয়ে আমি মজা করে তোকে রোস্ট করছি, সেটা এবং তোর সামনেই, নট বিহাইন্ড ইউ। সো তুইও তোর কথাটা বলতে পারছিস মজা করে সেই জায়গাটা। আবার যেটা বললাম যে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। আমাকে কিন্তু আমার কলিগরাই রোস্ট করেছে, না, আই ওয়েলকাম দেম। তো আমি যখন 21-তে ছিলাম তখন কাজী তাপস, ওদের টিমটা, ওরা তো উন্মাদ করতো এবং ওরা হচ্ছে তখন আমি খুব সম্ভবত যদি ভুল না করি, ও নিউজ টিমে হচ্ছে স্পোর্টস সেকশনটা কাভার করতো কাজী তাপস। কাজী তাপস একদিন বললো, দাদা একটু আপনারে রোস্ট করবো একটু, মানে তখনকার ভাষায় যেটা বল, উন্মাদে আপনারা নিয়ে একটা ইসে করবো, আপনি কিন্তু রাগ করবেন না। আমি বললাম, উন্মাদ ইজ মাই ফেভারেট, ওয়ান অফ মাই ফেভারেট ম্যাগাজিন, আমি আমার কিশোর বয়স থেকে উন্মাদ পড়ি। তো ওরা প্রথমে আমাকে রোস্ট করলো। আমি একটা শো করতাম যেটার নাম ছিল ফ্লপ শো। তো ফ্লপ শোতে আমি এরকম বসে বসে শো করতাম এবং দ্যাট ওয়াজ আ ভেরি পপুলার ওই টাইমে। ওইটাও কিন্তু স্যাটায়ার ম্যাগাজিন ছিল, কারণ ফ্লপ শোর গানটা এরকম ছিল যে, ফ্লপ শো বস্তা পচা ভাই, ফ্লপ শো দেখতে হলে মেজাজ ঠান্ডা চাই। নিজের প্রোগ্রামকে আমি বস্তা পচা করছি ওরকম জায়গা থেকে। আর পথের পাঁচালী তো লর্ড অফ স্যাটায়ার ভরা। তো প্রথমে ওরা আমার রোস্ট করলো হচ্ছে ফ্লপ শোতে, তারপরে আরেকটা করলো হচ্ছে আমার পথের পাঁচালী নিয়ে। দেবাশী দেখেন দাদা আমার এইভাবে, আপনার এইভাবে, টেক ইট পজিটিভলি। উন্মাদ যখন তোমাকে নিয়ে স্যাটায়ার করছে, তার মানে ইউ আর ডুইং সামথিং। তোমাকে নিয়ে স্যাটায়ার করা যায়, মানুষ তাকে নিয়েই স্যাটায়ার করে যে ওই মুহূর্তে আলোচ্য। তার মানে উন্মাদে তো তুমি পজিটিভলি না, আমি তো পজিটিভলি দিচ্ছি, যে তার মানে তুমি ওই মুহূর্তে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, তুমি ট্রেন্ড করছো, সো টেক ইট অ্যাজ আ পজিটিভ ভাইব।
আমি কিন্তু বিষয়টাকে ওভাবেই নিয়েছি। হ্যাঁ, অনেক কিছু আছে ওখানে, মানে শেমিং করা, বডি শেমিং থেকে শুরু করে নানা ধরনের ভাবে রোস্ট করতে গেলে তো আর ভালো কথা বলবে না। তো ওই জিনিসটা আমি করতাম, কিন্তু আমার যে জিনিসগুলো ছিল আমরা অবশ্যই আমাদের সময়, যেটা আমি এখন আমাদের সময় বলছি, পরিমিতি বোধ একটা বড় বিষয়। আমি লাকি আমরা আমাদের প্রজন্ম বলে যে আমরা আমাদের আগের প্রজন্ম থেকে শিখেছি, আমাদের বাপ মা প্লাস হচ্ছে যারা কাজ করেছে আমাদের আগের প্রজন্ম যারা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্যর্থতা আমাদের পরবর্তী প্রজন্মে হয়তো আমরা সেটা সেভাবে পাস করতে পারিনি। আমি সবার কথা বলছি না, কারণ এখন নাটক, সিনেমা, অনুষ্ঠান, এগুলোর যে ভাষা, এগুলোর যে ধরনের চিন্তাভাবনা, একটা মানে গণমাধ্যমে যে ধরনের ভাষা চিন্তার বহিঃপ্রকাশ, নাটকে যে ধরনের সাবজেক্ট নিয়ে আসা, শ্লীলতার যে মানে বাউন্ডারিটা পার হয়ে যাওয়া, এগুলোর জন্য আসলে আমরাও দায়ী। উই জাস্ট কান্ট সে এখনকার কথা। ভালো কাজ হচ্ছে না তা না, প্রত্যেক সময়ই একটা চ্যালেঞ্জ থাকে, বাট এটা আমাকে খুব কষ্ট দেয় আর কি, যে এখন এতটা পাওয়ার হাতে পেয়ে। এই জন্যই আমি তোকে বলছিলাম তখন যে কোনো একটা জাতি কিংবা একটা গোষ্ঠীকে ক্ষমতা দেওয়ার আগে তাদেরকে আসলে সেটার জন্য উপযুক্ত করা উচিত। রাইট। না হলে অনুপযুক্ত কারো হাতে যদি একটা বিশাল ক্ষমতা চলে যায়, তখন সেটা খুব অপপ্রয়োগ হয়। আমাদের দেশেই যে এখন হাতে হাতে মোবাইল চালিয়ে আমরা কন্টেন্ট বানাতে পারছি, এটা পজিটিভ জিনিসের পাশাপাশি নেগেটিভ যেটা হয়েছে যে কেউ যা কিছু যে কোনো ধরনের কোয়ালিটি কন্ট্রোল ছাড়াই করে ফেলছে। দেখ, টিভিতে খুব যে আমরা অসাধারণ কিছু করেছি, কিন্তু তারপরে আমাদের সময় যেটা হচ্ছে যে একটা কোয়ালিটি কন্ট্রোল। সিনেমাতে যেরকম সেন্সরশিপ ছিল, টেলিভিশনে বিজ্ঞাপনে করতে গেলে একটা মিনিমাম জিনিস তুই ওটাকে কোয়ালিটি কন্ট্রোল করতে পারতি। কোনটা সমাজ, কোনটা ধর্ম, কোনটা পার্সোনাল লেভেলে কাউকে আঘাত দিতে পারে, কিংবা আমার দেশাত্মবোধকে আঘাত করতে পারে, কারো পার্সোনাল ফিলিংস, এটা আমরা চিন্তা করতাম। কিন্তু এটা কিন্তু একটা বোর্ড ডিসিশনটা নিত। এখন যে কেউ যে কোনো কিছু আপলোড করে দিচ্ছে, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ওটা দেখে আরেক দল উত্তেজিত হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু, হয়তো ফ্যাটাল কিছু হয়ে যাচ্ছে, কিন্তু নোবডি ইজ দেয়ার। তো এই যে আনকন্ট্রোলড একটা দৈত্যাকৃতির একটা বিষয়কে আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা নিজেরাই এটা শিকার হচ্ছি আর কি। ওটা আমার কষ্ট লাগে, যে আগেকার দিনে তুই একটা নাটক বানাতে যাবি, কে ভালো নাটক লেখে তার দ্বারস্থ হতে হবে, একদমই। কে ভালো ক্যামেরাটা চালাচ্ছে, কারা এখন ভালো অভিনয় করছে। আমাকে আফজাল ভাই একটা কথা বলেছিল একবার, আমার মজা লেগেছিল শুনে, যে আফজাল ভাইরা যখন খ্যাতির তুঙ্গে, আফজাল ভাই, সুবর্ণা আপা, তখনও আফজাল ভাইকে ওয়েট করতে হতো প্রায় 4 মাস 5 মাস একটা নাটকের জন্য। কারণ তখন ফরিদি ভাই ছিল, তারিখান আমরা ছিল, এরকম আরও বড় বড় ছিল, সুবর্ণা আপারা ছিল, শম্পা আপারা ছিল, মানে তুখোর তুখোর অভিনেতারা ছিল। তো তুমি ভালো কাজ করলেও তোমাকে নিয়ে সব কাজ করা যাবে না, তখন একটা মাত্র মাধ্যম বিটিভি। চিন্তা করো তাহলে কোন লেভেলের স্ক্রিপ্ট হতে হবে, কোন লেভেলের ডিরেকশন হতে হবে, কোন লেভেলের আর্টিস্টরা ওয়েট করছে। এবং তখন কাজও ছিল তো, ওনারা দিনের পর দিন একটা নাটকের জন্য রিহার্সেল করতো। আজকাল শুনি যে শুটিংয়ে আসার পর স্ক্রিপ্ট পায় অনেকে, অনেক সময় স্ক্রিপ্ট ছাড়াও কাজ হয়, হতে পারে। আমার নিজের লাইফে এরকম অনেক সময় হয়েছে। বাট কাজের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, সিরিয়াসনেসটা তো থাকতে হবে। তো ওইটাই আমি বলছি, যে এখন সবাই হয়ে গেছে যে তোমার আর ক্যামেরাম্যানের প্রয়োজন নাই, তোমার স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন নাই, তোমার অভিনেতার প্রয়োজন নেই, তুমি নিজেই স্ক্রিপ্ট করে, এতে করে তুমি যে খারাপ বানাবে তা না, অনেকে ভালো কাজ করছে, কিন্তু সেটার সংখ্যা এতই নগণ্য যে এই মানে আমি অত খারাপ করে যদি আমি ভাষাটাও আজকাল তো ব্যবহার করতে হয়, যে মানে নিম্নমানের অরুচিকর কন্টেন্ট এত বেশি হয়ে গেছে যে তার মধ্যে মানে রুচিপূর্ণ, এখন রুচির কথা বললো তো আবার অন্য চ্যানেল, এগুলোর কথা বলা ঝামেলা, গালি শুনতে হবে। আমাদের দায়, আমরাই এর ব্যর্থতার দায়। আমি যেহেতু একসময় এখানে কাজ করেছি, এখনও কিছুটা কাজ করি, তো তার আমার ওপরে দায় নিয়ে বলছি যে আমাদের ব্যর্থতার কারণেও এটা হয়েছে, এবং এটা একটা সামগ্রিক ব্যর্থতা সব কিছুই, যে ওয়ার্ল্ড জুড়ে এটা শুধু বাংলাদেশ ভুগছে তা না। রুচিবান লোকের সংখ্যা সমস্ত আমলেই কম ছিল, রবীন্দ্রনাথের আমল থেকে তারা সংখ্যায় কম ছিল, এখনও কমই আছে। কিন্তু রুচিহীন মানুষদের তাণ্ডবটা ওই সময় দেখতে হয়নি, যে এখন সবার হাতে পাওয়ার চলে যাওয়াতে যেটা দেখতে হচ্ছে, যে কেউ যে কোনো কিছু আপলোড করতে পারছে। আগে তো সেই সুযোগটা ছিল না, তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে মিডিয়ায় আসতে হলে। এখন যোগ্যতা প্রমাণের কিছু নেই, এনিবডি এনিহোয়ার ডু এনিথিং। তো আপনি একবার বলছিলেন যে সেই স্যাটায়ার শোটা নিয়ে কিছু অঘটন ঘটেছে, তো দুই একটা অঘটন। আবার যেটা হচ্ছে, এখন যারা অনেক বড় বড় জায়গায় আছেন, সব জায়গাতে, তো আর এরা সবাই তো মানে ধরো স্যাটার আমি কাকে নিয়ে করব, আমি যদি একটা এখন করতে যাই আমি তোকে নিয়ে করবো, কারণ তুই আমার কাছের মানুষ, তুই বুঝবি ব্যাপার। এক্স্যাক্টলি। এমনকি করার সময় আমি এমন কিছু কখনোই করব না যেটা
সে তোর কাজ নিয়ে আমি মজা করব, তোর ব্যক্তিগত লাইফ নিয়ে কিন্তু আমি কখনোই মজা করব না, বিকজ আমি জানি যে স্যাটায়ারেরও কিন্তু একটা লিমিট থাকে। আমি তোর কাজ, তোর ভাবনা, তোর করা কিছু বিষয় নিয়ে জনতা কি ভাবছে, জনগণের মধ্যে কি হচ্ছে, সেটাই মজাদার ওয়েতে তোর সামনে তুলে ধর। তো এখন সেই জিনিসটা যখন করতে গেলাম, আমি কাদেরকে বেছে নিলাম, যারা আমার কাছাকাছি মানুষ। আমি তখন খুব অবাক হয়ে দেখলাম কাছের মানুষগুলোর কিছু আচরণ। তখন কেউ কেউ তো একেবারে ডিজিএফআই পর্যন্ত চলে গিয়েছিল, মানে মামলা মোকদ্দমা। হ্যাঁ, এই ধরনের অবস্থায়। ওকে। তো এবং মানে যাদেরকে হয়তো একসময় আমি আমার জায়গা থেকে, প্রত্যেক মানুষেরই তো একটা সাপোর্ট লাগে, আমিও হয়তো কখনো কারো সাপোর্ট পেয়ে আমি যতখানি আজকে আমার জায়গায় এসেছি। তো যাদেরকে একসময় সাপোর্ট দিয়েছি কিংবা একসাথে যাদের উঠে দাঁড়ানোতে সঙ্গে ছিলাম, সেই মানুষগুলো যখন একটু চেহারা চেঞ্জ হয়ে গেল, সিম্পল কিছু বিষয়, তখন এটা অবাক হলাম। এবং শুরুতে কিন্তু মুখবন্ধ, যেটা আমি তোকে বললাম, আমি এই অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যেটা আমি তুই স্যাটায়ার শোটা, আমি প্রথমে কিন্তু নিজেকে আগে কাটাছেড়া করেছি যে তানভীর হোসেন প্রবালকেই অ্যাজ আ মেকার, অ্যাজ অ্যান অ্যাক্টর, উপস্থাপক অনুষ্ঠানে দাওয়াত করে এনে, তুই যেরকম আজকে আমায় দাওয়াত দিস, ওই এনে আরেক দিকে আমি বসে একটু যেরকম যেটা হয় যে টুইন ক্যারেক্টার শ্যুট আমরা যেরকম করি, আরেক দিকে আমি নিজে বসে আমার নিজেকে একেবারে যাকে বলে মোটামুটি ছিলে দিলাম। আর নিজেকে তো আমি চরিত্র হননও করে ফেললাম। কী ব্যাপার, আপনাকে এত ডলস হাউস করছেন, চারপাশে এরকম নায়িকাদের পাশে সারাক্ষণ ঘোরাঘুরি করেন, ব্যাপার কি? তো আমার উত্তরটা ছিল, আমি বলছিলাম যে দেখেন, আমি তো অত বড় সেলিব্রিটি না, কিন্তু সবসময় একটু আলাপে থাকতে চাই, এই জন্য সেলিব্রিটিদের চারপাশে, বিশেষ করে নায়িকাদের চারপাশে আমাকে দেখা যায়, যাতে একটু গুজব তৈরি হয়। গুজব তৈরি হলে তো আমি আমাকে নিয়েই সেটা বলছিলাম। তো আমি চেয়েছিলাম যে ওই সংস্কৃতিটা তৈরি হোক, মানে আমরা যখন কাউকে নিয়ে স্যাটায়ার করছি, সে যাতে স্যাটায়ারিক্যালি সেটা নিতে পারে। আমার মনে আছে আমি জেমসকে নিয়ে একটা এপিসোড করছিলাম, জেমসের তাতে কিছু আসে যায়নি, আমি ফানি ভেরি আমি জেমসের অনেক মজা করি, কিন্তু জেমসেরও এপিসোড করতে গিয়ে আরেকজন গায়ক নিয়ে যখন একটা কথা, সেই গায়ক রেগে মেগে পারলে মামলা করে নেয়। তো ওই বিষয়গুলো কে নিতে পারছে আর কি। আমারই আরেক কলিগ, আমি নাম না বলি, সেটাতে এক খুব তুখোর নাট্য নির্মাতা, আমার ভালো বন্ধু, তাকে নিয়ে আমি যখন স্যাটায়ার করলাম, তার কিছু লাগে না, কিন্তু তার ওয়াইফ খুব রেগে গেলেন। উনি পার্সোনালি কিন্তু আপনি এরকম করছেন, ওরকম করছেন। তো এটা বিষয়গুলো হচ্ছে, আমি তাদেরও দোষ দিচ্ছি না, আসলে একটা কালচার তৈরি হতে হয়, আমি সেটাই করতে চাচ্ছিলাম। আমার মনে আছে বাংলাদেশে একসময় তো তুই যদি দেখিস যে একদিনে একটা হতো, মানে আনন্দধারা ফটোজেনিক, লাক্স আনন্দধারা ফটোজেনিক, এবং আমি রীতিমতো তর্ক করলাম। তখন আমার বন্ধু ছোটো ভাইরাই এশিয়াটিকে ছিল, আর আমি তর্ক করার পাশাপাশি আমার ওদের কাছে কৃতজ্ঞ। আমি বললাম এভাবে তো শো হয় না, একটা ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট শো একটু ডিফারেন্ট একটা, তার এরকম একদিনে তুমি ছবি নিয়ে এসে সৌন্দর্য বিচার করতে পারো না। সৌন্দর্য বিচার শুধু চেহারার সাথে না, তার আইকিউ এর একটা বিষয় থাকতে হবে, তার অ্যাপিয়ারেন্সের অনেক কিছু মিলে করতে হবে। তো আমার ছোটো ভাই একজন হচ্ছে সাকিব, দেখে বলতে তুমি একটা প্রজেক্ট দাঁড় করাও, মানে কথার মধ্যে আমি রিয়েলি আই ডেভেলপ দ্য হোল থিম অফ লাক্স আনন্দধারা, এবং এখন যে চ্যানেলাইজ সুপারস্টার, দ্য হোল থিং আই ডেভেলপড। এবং আমি কৃতজ্ঞ ওদের কাছে, সাকিব কিংবা নেভিল এখনও যেখানে বলে এটা প্রবাল ভাই ডেভেলপ দ্য হোল থিং। এখন তো পুরো মডিউলটাই চলে। ইনফ্যাক্ট লাক্সের প্রথমটা পর্যন্ত আমি ছিলাম, বাট দেন আই লেফট, নানা কারণ। তো ওই যে এইটা নিয়ে যখন আমি প্রজেক্টটা ডেভেলপ করা, আমার মনে আছে আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম ইয়েতে, ইউনিলিভারে, এক পর্যায়ে প্রবাল ভাই আপনার মাথা খারাপ হয়েছে, আপনি বলতেছেন আপনি 12টা মেয়েরে নিয়ে আসবেন। আমি বলবো যে ইনিশিয়ালি 12 জন মেয়েকে নানা জায়গা থেকে আমরা পিক করবো, ওই লোকাল কম্পিটিশনের মধ্যে থেকে ওদেরকে ঢাকা নিয়ে এসে আমরা একটা ক্যাম্প করবো, সেখানে ওদেরকে গ্রুমিং করবো, অ্যান্ড দে ডিডন্ট ইভেন লেট মি। মানে এবং আমি ওদের কাছেও কৃতজ্ঞ। লাগছে তখন যারা ছিল, খুব সম্ভবত পার্থ ছিল, আরেকজন ছিল মাহাতাব অর সামথিং, দে অলসো সাপোর্টেড মি আ লট। মানে ইয়াং যারা ছিল, আমরা তো তখন ইয়াং ছিলাম, আমি তোকে বলছি 2000, ইয়াং মানে হ্যাঁ বয়স কমই ছিল, 2003, 2002, 2003, 2004 কথা। তো দেন আমি ওদেরকে বোঝাতে সক্ষম হলাম। প্রথম একটা বাধা এলো সব দিক থেকে, যে না, এটাকে ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্ট শো শুড বি লাইক দ্যাট। দেন লাক্সকে আমরা কনভিন্স করে নিয়ে আসলাম, এবং ফার্স্ট এপিসোডটা 5 এপিসোডের আমি বানালাম। এবং তখন ওরা ওইবার বেরোলো হচ্ছে তোর এই তানজিকাদের, যে তারপরে আমাদের ওই মেয়েটা অভিনয় করে জ্যোতিদের, প্রথম ওরা যেটা করলো, তারপরে তো ইশারা এলো, সানারইরা এলো। প্রথম দুটো আমার কর, মানে লাক্স আনন্দধারাটা মানে প্রথম আমি করলাম, এবং তখন আমার সাথে মিউজিকে আমার সাথে কাজ করেছে তাহসান আর জন, ওদেরকে আমি মিউজিকে নিলাম। এবং প্রথম আমি ওটাতে বাচ্চু ভাইরে নিয়ে আসলাম, বাচ্চু ভাই একটা গান, দুটো গান মিলায় করলো আর কি, ওই শোটাতে সোনার গাতে করলাম আমরা। এবং ওটাতে প্রথম যদি বলি, হ্যাঁ তখন গান মোটামুটি জনপ্রিয় হচ্ছে আমাদের ওয়াহিদ ফেরদৌস ভাইয়ের ছেলে, ও তো আমি অনেক করি, হাবিবের দুইটা গান নিয়ে আমি ওকেই দিলাম, ও মেডলির মতো করলো, ওটাতে একটা নাচ হল। মানে দিস ইজ দ্য স্টার্টিং অফ আ লট অফ থিংস। সেম জিনিস ওয়েন স্টার্টেড, সাগর ভাই আমাকে ডেকে নিয়ে গেলেন যে তুমি যেভাবে করতে চাও, আমরা একটা বাচ্চাদের নিয়ে এটা করতে চাই,
খুদে গানরাজ, আই স্টার্টেড দ্যাট। এবং এটার মজার, এটা কিন্তু নাম আমি দিয়েছিলাম খুদে গানবাজ, আমি গানও করে ফেলেছিলাম যে রংবাজ ঢাঙ্গাবাজ। এটা শুরুতে অনেকে বলতেছিল, মানে সাগর ভাইকেই বলছে যে এটা একটু নেগেটিভ হচ্ছে, গানবাজ মনে হচ্ছে। সাগর ভাই আমাকে বলার পর আমি যখন সাগর ভাইকে বোঝালাম, আমি আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম যে উনি কিন্তু মেনে নিলেন। এবং আমি প্রথম গানটা সাগর ভাই আর ইসেকে নিয়ে করলাম, সিরাজ ভাইকে নিয়ে, দুজনে মিলে এই সাগর বলতে সাগর, রংবাজ রং করে ঢংবাজ ঢং, ধরিবাজ ধরা ঘে, বনে যায় সং, গানবাজ এলে পরে, মানে গানবাজ কীভাবে মানে গান দিয়ে সে করছে। এবং ওটা ট্যাগলাইনটাও আমার খুব পছন্দের ছিল, ছোট মুখে বড় গান, বাচ্চাদের প্রোগ্রাম কিন্তু বাচ্চারা তো বড়দের গান গায়। রাইট। কিন্তু ফাইনালি কি আমি নামটা ধরে রাখতে পারিনি, আমাকে সেখানে মনে হয় সবাই এত বেশি বলছে গানবাজ নিয়ে, ফাইনালি আমরা ওটার নিচে একটা ফোঁটা দিয়ে বাজের নিচে রাজ হয়ে গেছে। ওটা আই স্টার্টেড, বাট আবার যেটা বললাম নানা কারণে আমি শুরু করি অনেক কিছুই, বাট হয়তো কন্টিনিউ করাটা আমার হয় না। সেটার পেছনে আমি কাউকে দোষ না দিয়ে হয়তো আগে নিজেকেই দড়ি দিচ্ছি, যে আমি আসলে আমার মতো করে যেভাবে ভাবি, একটা জিনিস শুরু হওয়ার পর মানুষের হয়তো তখন আর যে শুরু করে তার প্রয়োজন অতটা থাকে না, কিংবা তার উপরে ডিপেন্ডেন্সি থাকে না, এটাও একটা কারণ হতে পারে। আর আমিও হয়তো অনেক জিনিস যেগুলো হয়তো মেনে নিলুম, সেটা আমার হয় না। আমি আসলে মেনে নিলে তো আমি অনেক কিছু মেনে নিয়ে অন্য কিছুই করতে পারতাম। আমি তো আমার ইচ্ছে মতো কাজ করবো বলে এখানে এসেছি, অনেক কিছু ছেড়ে আসছি, তাতে কারো কিছু যায় আসে না। আমি আমার ডিসিশনটা আমি নিয়েছি, সো আমি আমার মতো করে আমার জায়গাতে। এবং অনেকে যেটা বলে যে 13-এর পরে আমি লাস্ট সিরিজটা করেছিলাম বাংলা ভিশনে, অয়ের গল্প, সেটাও একটু ডিফারেন্ট করে করেছিলাম, যে নানা ধরনেরই। ওটার পরে কিন্তু আমি মানে সে ধরনের আর কোনো প্রোডাকশন করি নাই। হ্যাঁ, কারণ আমি যেটা বলি যে 12 সাল পর্যন্ত যেটা আমি আমার থেকে দেখি, যে আমাদের সবাই ডিফারেন্ট ছিল কাহিনীটা। আমি তোর কাছ থেকে একটা কল পেতাম, শামীমের কাছ থেকে একটা কল, যে কোনো জায়গা থেকে একটা বিজ্ঞাপনের জন্য কল আসতো যে দাদা এরকম একটা কাজ করতে যাচ্ছি, একটু বসতে চাই। আচ্ছা, আমার অফিসে বসো, তোদের সাথে আড্ডা দিতে কোথাও বসছি। আমাদেরকে মানুষজন ডাকতেন, ভালোবেসে ডাকতেন, শ্রদ্ধা করে ডাকতেন, এবং কাজ জানি বলে ডাকতেন। পরে যেটা হলো বিষয়টা চেঞ্জ হয়ে গেল, মানে অনেক, মানে আমরাই শেষ দিকে একটু এক্সপিরিয়েন্স। এখন যদি তোকে বলি যে এখন যারা মিডিয়া শাসন করে, প্রত্যেকটা জায়গায় যারা কাজ করছে, যারা হেড করছে, তারা সব আমারই ছেলে পেলে, হয় আমার ছোটো ভাই আমার সাথে কাজ করেছে, কিংবা আমার কখনো কলেজ ছিল, অল অফ দিস পিপল। তো আমি এখনও কাজ করি না, কারণ আমি দেখেছি যে কিছু সংস্কৃতি বদলে গেছে কাজের। এখন মানুষজনকে ডাকে না, এখন মানুষজন বসে থাকে তাদের সামনে। আমি ওদের দোষ দিচ্ছি না। আচ্ছা, তোর সামনে যদি 10টা লোক এসে বসে থাকে, কিংবা তোকে সারাক্ষণ সাজ্জাদ ভাই কাজ, তুই এতগুলো মানুষকে টপকে গিয়ে প্রবাল ভাই কোনা বলে কাজ করতে, তাকে কি করে ডাকবি? আবার এখনকার ছেলেপেলেরা যে কাজ জানে না, তারা ওরা অনেক ভালো কাজও করছে। তো আমার যেটা হচ্ছে, আমরা আমার মতো যারা, আমি শুধু আমার কথা বলছি না, যে হয়তো আমার প্রয়োজন যে আমরা হয়তো পিআরে অতটা অভ্যস্ত ছিলাম না, হয়তো যারা অভ্যস্ত তারা এখনও কাজ করছে। এবং এর মধ্যে আমি নেগেটিভও বলছি না, আমি শ্রদ্ধা রেখে বলছি। আমার যেটা ছিল যে আমার কিছু মেকানিজম আছে, আমাকে বলতে হয়, আমাকে একটু আদর যত্ন করে খাওয়াতে হয়, নাহলে আমার বাড়িতে না দিলেও আমি খাই না, আমি খাবার চাইও না, আমার সামনে দিতে হয়। এখন এটা নিয়ে ঝামেলা বাঁধে, বলে যে তুমি বললো না, আমি বলবো কেন? খাওয়া আমার সামনে দিলে আমি খাবো, তো না দিলে আমি চাইবো না। সো ওইটা নিয়ে চলা মানে হয়তো অনেক ঝামেলার হয়, বাট আমি ওইভাবেই চলি। আর বাকি যে কদিন আছে আমি ওইভাবেই চলতে চাই। যেটা বললি একটু আগে, যে আমাদের জার্নিতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে আমি সবচেয়ে বড় চেঞ্জ যেটা দেখি, যে আমাদের সময় আমরা অপেক্ষা করতাম, আমাদের ছোটোবেলায় বৃহস্পতিবারের নাটক হবে মনের মুখের, 8:30 একটা নাটক হবে, পুরো দেশ অপেক্ষা করছে নাটকটা হবে। এখন পুরো জিনিস চেঞ্জ, এখন কেউ কোনো কন্টেন্টের জন্য অপেক্ষা করে না, কন্টেন্ট অপেক্ষা করছে, তুমি তোমার সময় মতো দেখবে। এই যে অ্যাটিটিউড চেঞ্জ, এই চেঞ্জের মধ্যে একটা বিশাল, যাকে বলে যে জেনেরিক চেঞ্জ হয়ে গেছে পুরা সিস্টেমটাতে। কারণ এখন তুমি কি বলছো, তুমি একটা সাবস্ক্রিপশন বিক্রি করছো, সেটা নেটফ্লিক্স হোক, অ্যামাজন হোক, লোকাল কোনো চ্যানেলই হোক, তুমি এখান থেকে আমি তো কিনেই রাখছি, আমি যখন ইচ্ছা। ঠিক আছে, এটা সুবিধাজনক হয়েছে, কিন্তু ওই যে প্রেমটা, আবেগটা, পাগলামিটা, সেই জিনিসটা নাই, যে পুরো একটা দেশ অপেক্ষা করছে একই জিনিসের জন্যে। হুমায়ুন ভাইয়ের নাটক দিয়ে যদি উদাহরণ দিই, যে কবে নাটকটা হবে, পুরা 8টার সময় শহর খালি হয়ে যাচ্ছে, কারণ গিয়ে দাঁড়াতে হবে। ইনফ্যাক্ট আমি সৌভাগ্যবান যে আমিও সেটা এক্সপেরিয়েন্স করেছি আমার কাজের সময়টাতেও, যে 2000 সালে 99-এ 2000 সালে যখন পথের পাঁচালী চলত, আমি একদম প্রুফ করার জন্য আমি রাস্তায় নামতাম দেখতে, যে হাউ ইট চেঞ্জেস। বুধবার দিন ওয়াজ এ ডিফারেন্ট থিং আমাদের জন্য, অসম্ভব। মানে একবার আমার মনে আছে, সাইমন পালন করলো দিনটা, তখন টিআরপি, যেটা এখন খুব একটা আমি জানি না রেলেভেন্ট কিনা, কিন্তু তখন টিআরপি এসছে কেবল, খুব গুরুত্বপূর্ণ ছিল যে স্পন্সরদের জন্য যে কোন অনুষ্ঠানের টিআরপি কি। তো সবসময় খুব বেশি থাকতো। তখন শুরু হয়েছিল একটা অনুষ্ঠান কনবানেগা করার প্রতি, যেহেতু সানিতে হতো সেই জায়গাতে। আর তখন তো
মোটামুটিভাবে কেবল টিভিগুলো চলছে। তো সোনির টিআরপি ওই বানেগা করার প্রতি টিআরপি ফার্স্ট থাকতো, পথের পাঁচালিটা ওটাকে ছুঁয়ে একটু কম থাকতো। একদিন আমরা কোন বানেগা করার প্রতিকে বিট করলাম কিছু পয়েন্ট, অ্যান্ড সাইমন ওয়াজ সো হ্যাপি, সো ইট ট্রিটেড মি, উটো দিকেই শোনার গেছিল। সো ওই যে আনন্দগুলা যে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামকে আমরা লোকাল একটা প্রোগ্রাম দিয়ে একই সময়ে করছি, এবং এটা নিয়ে আরও অনেক গল্প আছে। নাম না, তখনকার দিনের খুব বিখ্যাত যারা নির্মাতা, বিখ্যাত সব ম্যাগাজিন অনুষ্ঠান বানাতেন, তাদের সাথেও এটা নিয়ে টানাপোড়েন ছিল। অনেকে দাবি করতেন একটা অনুষ্ঠানে। তো আমার একটা গল্পে এটাও আমি নামনাথ ধরেই বলি যে ইটিভিতে উনি এসছেন, খুব নাম করা মানে আমারও পছন্দের মানুষ, তার মেধাকে আমি অবশ্যই সম্মান করি। তো উনি এসে বললেন যে তোমাদের এই পথের পাঁচালী কী, এটার একটার দাম যা, আমার প্রোগ্রাম একটাতেই তার চলে আসে। তো ওখানে আমি ছিলাম না মিটিংটাতে। তো আমার যে কলিগ ছিল একজন এই টিভির, খুব সম্ভবত ইমতিয়াজ ছিল। তো ইমতিয়াজ খুব সুন্দর করে, এটা পরে বাইরে এসে অন্যরা গল্প, সাইমন আমাকে বলছে তোমার বন্ধু এসেছিল আজকে, তো সব রেগে মেগে গিয়েছে। মানে উনি যেহেতু আমাদের কাজটার সাথে এক ধরনের ওনার তৈরি করা একটা কম্পিটিশন ছিল, তো ওই জন্য অন্যরা আমাকে মজা করে বলতো তোমার বন্ধু আজকে এসেছিল। তো বলে আজকে তো ধুন্ধুমার হয়ে গেছে, সে তো ভাঙচুর করতে পারলে আপনাকে। তো ইমতিয়াজ বলেছে হ্যাঁ আপনার অনুষ্ঠানটা হয়তো একটা সার্টেন টাইম 3 মাস 4 মাস পর পর হয়, সেটার একটা খুব পপুলারিটি আছে, সেটার একটা বেশ দাম দিয়ে কেন, কিন্তু আমার পথের পাঁচালী মাসে 4টা যায়, এবং সেটা আমি যে দামে বিক্রি করি তাতে 1 মাসের ওই 4টা আপনার ওটার চেয়ে বেশি অনেক দেন। ওর বলো তুমি আমাকে ভাষা শেখাচ্ছ, তা এটা আমি জানি না, এটা যারা কলিগরা ছিল ওরা পরে আমাকে মজা করে গল্পটা বলছে। এই যে গল্পগুলো, এগুলো আসলে যে দেশের বাইরে নানা ধরনের গল্প আছে শুটিং করতে, এবং এই শুটিং ইজ সামথিং যে কথাটা রিলিভেন্ট না, তারপরেও বলি লাইটের দিকে তাকে মনে হলো এই যে লাইট করা হয়েছে এখানে পেছনে, ক্যামেরার পেছনে আমার আর এক ভাই বসে আছে, তুই করছিস। অনেকে নানাবিধ কারণ দেখিয়ে বলে কি যে শুটিং যারা করে কিছু ধর্মীয় রেফারেন্স টেনে এনে বলে এইসব টাকা হলো হালাল না, এটা ছাড়া। কিন্তু আমি সবসময় একটা কথা বলে এসেছি, আমার যতটুকু জ্ঞান আমার ধর্ম নিয়ে, ধর্মটার তো প্রপার জ্ঞান আমাদের কারণে, কিন্তু যে যেভাবে আমরা বুঝি, আমি যতটুকু বুঝতে পেরেছি আমার জ্ঞানে, এই কাজ যদি মানে এই যে শুটিংয়ের কাজটা যদি হারাম হয় তাহলে কোনো কাজ হালাল না। কারণ এই 1000 পাওয়ারের লাইটের সামনে মেকআপ নিয়ে বসে, আজকে যদি আমরা মেকআপ নিই নর্মাল এখন কাছে 1000 পাওয়ারের লাইটের সামনে সারাদিন ধরে যারা কাজ করছে, একটা নায়ক নায়িকা যারা ক্রু, টপ টপ করে মাথার ঘাম পায়ের মধ্যে পড়ছে, মানুষ তো শুধু এডিটেড একটা ভার্সন দেখে, এত কষ্ট করে প্রাণান্ত করছে, লাইটম্যান হোক বা কি বলে স্টেজের লোক হোক, ক্যামেরার লোক হোক, কলাকুশলী লোক, যে কষ্ট করে কাজটা করা হয় রাত জেগে জেগে, সেই আর্নিং যদি হালাল না হয় তাহলে কোনো আর্নিংই হালাল না। এইগুলো বললাম না যে এটা আসলে অনেক জন্য পথের পাঁচালীতেও তাই আছে। আমি দুপুরবেলা শুটিং করছি, প্রচণ্ড গরম কলকাতাতে, ওই যে কি মনুমেন্ট বলো এটাকে কলকাতায়, দেখ নাম ভুলে যাই, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। দেবাশিস পারছে না, ওকে তো বেশি দাঁড়াতে হচ্ছে, ক্যামেরাম্যানরা কমে যাচ্ছে। তো আমি বসেছি দেয়ালটাতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দেয়ালটাতে এরকম বসে বলেছি এই শটটা নে, কোনো একটা মূর্তির সামনে দাঁড়িয়ে কথাটা বলছেন, পরে সে ধাপাস করে বলল। আর আমার যেটা হচ্ছে যে ও যখন করছে, আমি একটু 1-2 কাট হয়ে গেছে অলরেডি, করতে পারতেছে না। তো আমি এরকম করে বসে আছি, তো হঠাৎ আমার কপাল থেকে ঘামটা নাকের মধ্যে ফোঁটাটা আমার পায়ের ওপরে, স্যান্ডেল পরে বসা, হাফ প্যান্ট পরেছে, বুড়ো আঙুলের ওপরে পড়েছে। দেখার পরে দেন এই কথাটা আমার মাথায় আসছে যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। আমি হো হো করে হেসে উঠছি। ওই টেকটাই ভালো হচ্ছিল, ওইটাও তো রেঞ্জি হয়ে গেছে, একদম কিছু করছিলাম। আপনি হাসলেন কেন? শেষের কান্না। আমি বললাম যে এই জন্যে হাসছি। সো ওটাই বললাম যে কোনো কাজ, শুধু শুটিংয়ের কথা বলছি না, মানুষ যেটা তার মন দিয়ে, ভালোবাসা দিয়ে, পরিশ্রম দিয়ে করে, সে প্রত্যেকটা কাজই সম্মানের, আমার জায়গা থেকে অন্তত। আপনার একটা বাড়িতে ছিল না? তুই এখন আবার মানে আমি ধর্মের কথা বলছিলাম, তুই সেখানে ধর্মের কলকে তুই বাতাসে নাড়িয়ে দিলি আর কি। না, আমি একটা সময় যেহেতু পান করতাম, আর আমি যেহেতু তোকে বললাম যে আমি একটা বাইরের একটা আমেরিকান কোম্পানিতে কাজ করতাম, আমি যে খুব পান করতাম সেটা না। পান নিয়েও আমার নিজস্ব মানে ধর্মের জায়গা থেকে আমার নিজস্ব বয়ান আছে, সেটা অন্য কোনো দিন বলবো সেখান থেকে। আমি যদি আমার নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, ওটা মাথায় রেখে আমি খেয়েছি যতখানি খেয়েছি। হ্যাঁ, কন্ট্রোল লুজ করাটা ইজ নট রাইট যে কারোর জন্যই। যে তুমি যদি একটা জিনিস সেবন করার পর, সেটা খাবার হোক, সেটা পানীয় হোক, তুমি যদি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলো তাহলে তোমার সেই জিনিসটা খাওয়া উচিত না। কিন্তু আমার বারেবারেই ধারণা ছিল, এবং আমি জানি আমি আমার কন্ট্রোল কতটা। তো তখন যেহেতু আমি কাজ করতাম, আমার ওই অভ্যেসটা গড়ে উঠেছিল। মানে
আমার যারা কলিগ ছিল ওরা যখন আমার বাড়িতে আসতো তো ওই মানে লোকাল পদ্ধতিতে ওদেরকে অ্যাটেন্ড করতে গেলে ওরা একটু মিস করতো মনে হতো যেমন আমিও পছন্দ করতাম তো আমার একটা ওক কাঠের একটা বার যেটা আমি এক ইংরেজের কাছ থেকে কিনেছি আচ্ছা আচ্ছা। আরেকজনের কাছ থেকে ইট ইজ ভেরি নাইস অল দোজ টু। তো ওটা আমার বাড়িতে একটা রুমে ওটা ফিট করা হলো এবং আমি যখন উত্তরাতে থাকতাম এরকম হয়েছে যারা পান করেন তারা জানবেন এটা এটা মিডিয়াতে অনেকেই জানে প্রবাল ভাইয়ের বারের গল্প তুই যেহেতু কথাটা তুললি যে এই কথাটা। তো বিশেষ দিনে যখন নর্মাল পানশালাগুলো বন্ধ থাকতো তখন লোকজন আমার ওখানে চলে যেত অনেক সময় আমাকে না জানিয়ে কারণ ওটা ওপেন ছিল জানা দেবে না তারাই যাদের সাথে আমার সখ্যতা আছে মিডিয়াতে যারা কাজ করছে সেটা লেখক হোক ডিরেক্টর হোক চিত্রগ্রাহক হোক কিংবা আমার পছন্দের মানুষ অনেক সময় হয়তো রাত করে শুটিং করে ফিরছি আমি জানিও না ঘরে ঢোকার পর আমাকে বাজারে করে ওনারা কি রাতে ইসে করবেন আমি এমনি কিছু নাস্তা পাঠিয়েছি না কিন্তু রাতে কি খেয়ে জানো কারা বলো অমুক ভাই তমুক ভাই এসছে না তোমরা হ্যাঁ ততক্ষণে তারা বেশ পর্যায়ে আছে তো ও আচ্ছা বলো না আর এদিকে আসে ভাবলাম যে ওইদিকে বার বন্ধ আজকে শুক্রবার একজন ভাবলাম এদিকে ঘুরে যাই আচ্ছা ঠিক আছে ওকে বললি সো দিট ওয়াজ আ ভেরি কমন থিং হ্যাঁ আমার বন্ধুরা তো যেতই আমার সাথে তারা আসতো কিন্তু আমি যখন থাকতাম না তখনও আমার কিছু বন্ধুবান্ধব ওখানে কারণ ওটা একটা আশ্রয় ছিল যে না ওখানে গিয়ে অ্যাটলিস্ট কিছু সময় কাটানো যাবে আর কি তো দ্যাটস হাউ ইট ওয়াজ তো ওটার নাম তখন প্রবালের বার হয়ে গেছিল আর কি প্রবালদার বার খোলা আছে আর কি বাট ইট ওয়াজ নট মানে আমি কোনো বারের বিজনেস কখনো করি নাই এবং এটা আমার কোনো ব্যবসা ছিল না আর কি তুই যখন বলবি আপনার একটা বার ছিল পিপল মাইট টেক ও তুমি টাকা পয়সা করতে গিয়ে আসতে তখনই বুঝতে পারছি আর কি তুমি তো এগুলো মানে আমার একদম প্রথম ইউনিভার্সিটি শেষ করে আমি যে ইন্টার্ন জবটা করেছিলাম দ্যাট ওয়াজ রিলেটেড টু দ্যাট তো লরেন্স আঙ্কেল বার্থা আন্টি তো ভেরি ক্লোজ আমাকে অনেক আদর করতেন তো আমি ওখানে কিছুদিন কাজ করেছিলাম আর কি মানে দ্যাটস আ পার্ট অফ মাই মানে স্টাডি তো ওইখানে এটা ছিল তখন আমি বললাম যে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমার তার পরবর্তী কারণ প্রচুর ধনী ছিলাম আমি তখন ঢাকায় এ তোর এই পুরোনো বাড়ির মতো আমি যেহেতু পুরোনো বাড়িতে অনেক বড় রুমে মানুষ হয়েছি ঢাকার রুমগুলো আমার কাছে ছোট রাখতো মানে ওটা কি টাঙ্গাইলে? হ্যাঁ টাঙ্গাইলে বাড়িটা কেমন ছিল? 3-4 তলার উঁচু বাংলাদেশ টাঙ্গাইলে শহরের সবচেয়ে পুরনো বাড়িটার একটা ছিল আমাদের বাড়ি একদম সেই যে রেল লাইনের লোহার স্লিপার দেওয়া 64 কেজি যেটা হচ্ছে ওরকম এবং আমার রুমটাও ছিল বিশাল বড় আমার রুমে তুই ঢুকলে তোর ছোটো লাগবে কোনাতে তো ঢাকাতে যেসব রুম তখন হয় না কেবল স্কুল কলেজ শেষ করে ঢাকা আসছি এবং আমার মা এরকম করে মাথার চুল আছড়ে দিচ্ছে এরকম করে ধরে আমি মানে ইউনিভার্সিটিতে আসবো ঢাকাতে একা একা থাকবো শোনো ওখানে কিন্তু কেউ জানে না তুমি কে তোমার বাবা কেউ চেনে না আমাকে আমার বাবা যেহেতু একজন রাজনীতিবিদ ছিলেন অনেক নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন উনি কাদেরিয়া বাহিনীর উপপ্রধান ছিলেন এবং ইন্ডিয়াতে কাদেরিয়া বাহিনীর অ্যাম্বাসেডার ছিলেন উনি এবং একটু বলার সুযোগ যখন এলো বাংলাদেশে যখন ইন্ডিয়ার বাহিনী নামে ছত্রী বাহিনী অরোরা 11ই ডিসেম্বর টাঙ্গাইলে ওটা আমার বাবাই কর্ডন করে ওদেরকে নিয়ে ঢাকায় ওনাদেরকে নিয়ে এসেছিল তো ইট ওয়াজ আ ভেরি ফেমাস কাদের সিদ্দিকীর তো 18,000 বাহিনীর কাদের কাকা ওটার সিএনসি ছিলেন আব্বা ছিলেন সেকেন্ড ইন কমান্ড সো হি ওয়াজ আ ভেরি ফেমাস ফ্রিডম ফাইটার অলসো এবং উনি রাজনীতির একটা মানে তখন আওয়ামী লীগেরও একটা প্রেসিডেন্ট ছিলেন আর কি সো যেটা হয় যে ছোটো শহরে তো একটা এদের সবাইকে চেনে তার মধ্যে বাবা যদি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ হয় একটু লোকজন কিন্তু চিন্তা করবো অন্যদেরকে যেভাবে ট্রিট করবে সেটা হবে না তো আমরা একটু ভাব নিয়েই চলতাম মাস্টার ছিলাম না বাট আমার একটা আলাদা পাওয়ার ছিল শহর ওকে তো এই কারণে আম্মা বলো তুমি ঢাকায় গেলে কেউ জানবে না তুমি কার ছেলে তুমি কার নাতি সো ওখানে কিন্তু তুমি লোকজনের সাথে ঝগড়া করবা ওদেরকে বকুনি দিবে কিন্তু তোমার পেটে ছুরি বসায় দেবে আমি শুনতেছি সো তার মানে এরকম কোনো রেফারেন্স কি ছিল তখন নিশ্চয়ই এত আমি ভয়ঙ্কর রকমের জিদ্দি ছিলাম আমার নামের অংশ প্রবাল তুই প্রবালদা বলছিস তা আমরা যখন বেড়ে উঠেছি তো পুরো অংশ বাদ দিলে পরের অংশ নিয়ে অনেক মানে আমাকে একবার এটিএম শামসুজ্জামান বলেছিলেন প্রকৃষ্ট রূপে আমার বন্ধুরা বলছে প্রো বলেই ডাকে পরের অংশ ডাকে না তো ওই যেটা হতো হয়তো হেঁটে আসছি বাচ্চারা খেলাধুলা করতেছে আমি নিজেই তখন হয়তো ক্লাস 5-এ পড়ি ওরা খেলা থামিয়ে এই বয়কারেরা মেজাজ খারাপ হয়ে আমার লাস্ট যেটা সবচেয়ে বড় মনে আছে এরকম আমি 11-12 জনের বিরুদ্ধে মারপিটে লেগে গেলাম ওরে বাবা আমি যে মাস্তান ছিলাম না বাট আমার প্রচন্ড মানে রেগে গেলে আমি ভয় করছি আমার মনে আছে আমি 3-4টাকে ফেলে দিছি তারপর আমি কখন পড়ে গেছি জানি না তো হাসপাতালে যখন এলো মানে কনসিয়াসনেস ফিরে আসলাম আরও 4টা পড়ে আছে বেডে আমিও পড়ে আছি বাকিগুলো আর কি আহত হয়ে গেছে বাকিগুলো মিলে পিটায় আমার অজ্ঞান করে দিচ্ছে বাট আমি অজ্ঞান হওয়ার আগে
4টারে সাইজ করছি আর কিন্তু দিস ইজ নট ফর বোস্টিং বললাম। সো নিতাম না, কোনো উল্টাপাল্টা কথা নিতে পারতাম না। বাট আমি কখনো রাজনীতি করি নাই। আমার বোন রাজনীতির সাথে ছোটোবেলা থেকেই যুক্ত ছিল, কলেজ থেকে। বাট আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। বাট আমার কথা, আমি নাটক করতাম, আমি গ্রুপ থিয়েটার করতাম ওখানে, আমি যেটা হচ্ছে তোর কবিতা আবৃত্তি করতাম, নাটকের দল ছিল আমার, ওগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। বাট ওখানে কেউ মাস্তানি করতাম, সেম থিং। আমি যখন পথের পাঁচালী শুটিং করতে গিয়েছিলাম চিটাগং ইউনিভার্সিটিতে, তো কিছু ছেলে থাকে না যে একটু মাস্তান প্রকৃতি, তো আমি তো মাস্তানি কখনোই নিই না। তো চিটাগাং ইউনিভার্সিটির ভিতরে আমি চিটাগাং ইউনিভার্সিটির লোকজন সাইজ করছি এবং আমার পুরা দল ভয়ে যে এখন আমাদেরকে তো মেরে পুঁতে ফেলবে। বাট দেয়ার আনফর্চুনেটলি সব জায়গাতেই তো ভালো মন্দ লোক থাকে, ওই ছেলেকেও আমি দোষ দিই না, আমারও উচিত হয় নাই যে ধুম করে তার গায়ে হাত তোলা। কিন্তু পরে স্টুডেন্টরা প্লাস হচ্ছে অফিসিয়াল এসে তারা কিন্তু আমাদেরকেই সম্মান করেছে, উল্টো ওই ছেলেটাকেই। যাই হোক, বাট আমি আমার এই ঘটনা চিটাগং ইউনিভার্সিটি যখন আমরা বেরোচ্ছি গাড়িতে সবাই থমথমা, মানে ওরা বলছে যে পথের পাঁচালীর শুটিং চিটাগং ইউনিভার্সিটিতে হবে, বা আমি বলছি যে আমি এই শুটিং করবো না, আপনারা যা খুশি করেন, আমি কোথাও এ ধরনের অসভ্যতার শিকার হইনি, আমি করবো না, এখানে আমি যাচ্ছি। তো তারা এসে মোটামুটি বুঝি, ওই ছেলেটাকে আবার একটু তারা মিলেই সাইজ করার পরে সে উল্টা আবার ক্ষমাও চাইলো, যদি আমার কাজটাও ঠিক হয় না, আমি তার সাথে যেভাবে আমি তাই না? একটু উত্তেজিত হয়েছিলাম যে। বাট গাড়িতে যখন আসলাম পুরো চট্টগ্রাম আসব দিই, চিটাগং ইউনিভার্সিটি একটু বাইরে, পুরো গাড়ি থমথমা, বের হয় সাথে পোলাপান সব চিৎকার, দেবাশিস আপনার মাথা খারাপ হয়েছে দাদা, ওরা যদি আজকে আমাদের মাইরা পারে পুইতা রাখতো, মানে ভয় পেয়ে গেছে যে পথের পাঁচালী টিমের কি হয়েছে। তো আমাদের, আমি সবসময় একটা দেখছি যে পার্সন উইথ ক্যামেরাম্যান ইজ সবচেয়ে পাওয়ারফুল মানুষ মিডিয়াতে, যেটা বলি, যদিও মিডিয়ার সেই ব্যাপারগুলো অনেক নানা কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু আমাদের সামনে আমরা দেখি যে একটা ক্যামেরার পাওয়ার কতখানি, একটা একটা অনুষ্ঠানে একদমই পাওয়ার কতখানি। ওই যে যেটা বলছি যে এক কথা থেকে বারবার আরেক কথায় চলে যাওয়া। কিন্তু এটা যেটা হয়েছে যে মানে আমার যেটা হলো যে হ্যাঁ, আই ওয়াজ নেভার এ সো কল্ড মাস্তান, বাট আই নেভার মানে মাস্তানি কখন আমি ক্যাটারিং করি না। অ্যান্ড আই ওয়াজ ওটাতে তুই যদি কম্পেয়ার করিস, আমি ওই সময় মাস্তানদের চেয়েও বড় মাস্তান ছিলাম। এখন হয়তো দেখলে সেই বিষয়ে মনে করতাম। আমার গাড়িতেও একটা ইস্যু থাকতো শুরুর দিকে, এটা আমার বন্ধুরা জানে, ওই যে একটা বেসবল ব্যাট থাকতো পাতে মোড়ানো আর। ওকে বা তো ওই উল্টাপাল্টা রাস্তাতে হলে পরে ওটা দিয়ে আমার ঢাকা শহরে প্রচুর ঘটনা আছে, এটা মানে আচ্ছা টিল 2004-05 অব্দি, তারপরে আমি ভালো হয়ে গেছি সেই জায়গাটা। এখন আর উত্তেজিত হই না, উত্তেজিত হলেও আই কন্ট্রোল ইট, অথবা অন্য কিছুতে যাওয়া, বাট ওই হাতাহাতি পর্যায়ের জিনিসে যাওয়া হয় না আর কি। তো প্রবলদা, আপনার সাথে আসলে কথা শেষ হবে না, মানে কথা চলতেই থাকবে চলতেই থাকবে। আমি তোর ব্যাপারটা বুঝছিলাম যে উনার সাথে কথা বলতে গেলে তুই এখন গায়কের সাথে গান নিয়ে কথা বলবি, আমি কাউকে ছোট করে বলছি না, লেখকের সাথে লেখা নিয়ে কথা বলবি, আমার মা এটা বলতেন। ওকে, প্রবল সব কিছু কেন করে, মানে আমি নিজেকে এটা বলতে ভালোবাসি যে আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমি শুটিং করতে গেলাম বাংলাদেশের, এটাও আমি সেই 2000-এর কথা শুরু থেকে, বাংলাদেশের একজন নাম করা ক্যামেরাম্যান, উনি দুপুর অব্দি এলেন না। ওকে, উনি আসার পর আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে দুপুরের খাবার খাইয়ে বললাম আজকে শুটিং শেষ। পরে 4 দিন আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম, ক্যামেরা শিখতাম। পথের পাঁচালীর সময় আমার এডিটর ঝামেলা করেছিল একদিন আমার সাথে, আমার এডিটিংয়ের ঝামেলা হয়েছিল, আমি জাস্ট তারপরের 7 দিন নিজে বসে বসে এডিট শেখে পরের প্রোগ্রাম আমি বসে এডিট করছি। সো উপস্থাপনাও আমি করতে চাইনি কখনো শুরুর দিক থেকে, আমি আরেকজনকে আমার প্রোগ্রামে উপস্থাপক নিয়েছিলাম, বাট সে আসলো না, আমি উপস্থাপনা করব। গান, এই যে টাইটেল সং, এইগুলো মানে আমি লাইফে যা কিছুই করেছি সেটা আমি আসলেও কারো উপরে ডিপেন্ড করবো না বলে প্রথমে, হ্যাঁ সিচুয়েশন তৈরি হয়েছিল, আই হ্যাড টু ডু ইট, দেন আই সেড ওকে, ইফ আই ক্যান ডু ইট আই উইল ডু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ডেভেলপ অ্যাজ লং এজ কারো উপরে ডেভেলপ করতে। এখন আমি তোর এখানে কথা বলছি, আমি তো নিজে ক্যামেরাটা চালাতে পারবো না, তার পরবর্তীতে আজকে যারা বাংলাদেশের বিশাল বড় বড় ক্যামেরাম্যান, আই এম লাকি, তারা আমার সাথে ছোটোবেলা থেকেই কাজ করেছে, আমার প্রচুর মানে গাল মারও খেয়েছে এখানে। মজার ব্যাপার হচ্ছে আমাদের সময় লিটারেলি আমার কাছে মার খেয়েছে আমার আর্টিস্ট এবং আমার যারা ক্রু, কিন্তু আমার কাছ থেকে যে পরিমাণে আদর পেয়েছে, আমি আবার পরে গিয়ে জড়ায় কান্নাকাটি করে চুমু টুমু দিয়েছিলাম, সরি তখন মাথা ছিল না খারাপ, বাট আমাদের বন্ডিংটা না ডিফারেন্ট ছিল। এখানে তো ধর যে ক্যামেরা তুই কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারবে না, এডিটিং কোথাও গিয়ে শিখবেন, অভিনয় শেখানো কেন আমি জানি না, এখন হয়তো কিছু জায়গায় ইউনিভার্সিটি কিছু হচ্ছে, তো এটা সবসময় আমরা এখনও কনসিডার করি গুরুবিদ্যা, বিশাল বড় অ্যাক্টর, বাট শর্ট দেওয়ার আগে এসে আমাদের, আমি জানি না এখন আছে কিনা, শর্ট দেওয়ার আগে আমার পাটা ছুঁয়ে, আমরাও সেটা করেছি। আমি আমার বড় একজন অ্যাক্টরের সাথে যখন কাজ করতে যাচ্ছি, আমি তার কাছ থেকে আশীর্বাদটা নিয়েছি, আর ওইটাই বললাম যে ভালোবাসা সম্মান দেখানোর জায়গাটা ছিল আমাদের ওখানে।
আচ্ছা এখন আবার কথায় কথায় হলো, আমি একটা বিজ্ঞাপন বানালাম ইয়েতে গিয়ে, লাক্সের একটা বিজ্ঞাপন, এখানে কি উইনারদেরকে নিয়ে আমরা গেলাম বোম্বেতে। ঐশ্বরিয়া রায় ছিল তখন লাক্সের ম্যাডাম, ঐশ্বরিয়া রায় ওদেরকে নিয়ে একটা বিজ্ঞাপন বানালাম। তো আমার এখানকার যারা গেল, ভাই তোমার ভাব, তুমি জমিদারগিরি এখানেও দেখাচ্ছ, এটা ঐশ্বরিয়া রায়, ছবি তুলতে স্যার কেন? আমি বললাম দেখ, আমি জানি সে ঐশ্বরিয়া রায়, অ্যান্ড শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট, বাট এখানে আমি বাংলাদেশ মানে কম্পারেটিভলি সাইজে হয়তো ইন্ডিয়ার থেকে ছোটো দেশ, বাট আমি রিপ্রেজেন্টিং বাংলাদেশে। আমার ভাব এখানে বাংলাদেশের ডিরেক্টর হলো আমার ডিরেক্টর, আই ক্যান শো ঐশ্বরিয়া আমাকে ইয়ে দাও, আই ক্যান ডু দ্যাট। এবং আমি ওরকম নাও, আমার চরিত্র গঠনও ওইভাবে হয় নাই। আমি মুগ্ধ হইলেও আমার মুগ্ধতা চাপায় রাখতে পারি, আই ডোন্ট হ্যাভ টু শো দ্যাট। তো ওইখানে যেটা হইলো, এটা ওই ট্র্যাডিশন, আমরা যেহেতু একসময় একই দেশ ছিলাম, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এটা তো পাক ভারত মহাদেশ ছিল। শর্ট দেওয়ার আগে শি কেম অ্যান্ড শি টাচ মাই ফিট, তানভীরজি আই এম স্টার্টিং দিস থিং। তো আই ফিল গুড। এবং বাকিদের কাছে মনে হচ্ছে যে শি ইজ আ বিশ্বসুন্দরী। উনি তখন ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে টপ নায়িকা এবং ব্যস্ততম, এবং ইন্টারন্যাশনালি তিনি হচ্ছেন মিস ইউনিভার্স না মিস ওয়ার্ল্ড ছিলেন। তার কোনো প্রয়োজন ছিল না যে বাইরের দেশ থেকে একটা, তাও ইয়াং একটা ডিরেক্টর আসছে, তারে আমার পা ছুঁয়ে করতে পারে। দ্যাট ইজ দ্য ট্র্যাডিশন। আমি আমির খানের সাথে আমার কাজের জন্য দেখা হয়েছে, রাজকুমার শান্তশী, মনীষা, পূজা, ওদের সাথে আমার ছবি যখন 2006-এ গেল, ওই সাথে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গেল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট অ্যাপ্রিসিয়েটেড ফিল্ম বাই দ্য জুরিতে। আই সো ওরা কী পরিমাণে সম্মান দেখায়। ইট ডাজন্ট ম্যাটার কে এসছে, একজন ফিল্ম ডিরেক্টর বাংলাদেশ থেকে এসছে, তার ছবি নিয়ে দে শোড আস দ্যাট মাচ রেসপেক্ট, এবং ওটা আমি সবসময় পেয়েছি। আমি একটা জিনিস বলি কি, আমি ইন্ডিয়াকে আমাদের দিক থেকে কোনো ক্ষেত্রে উঁচুতে রাখছি না, কিন্তু কোথায় ঝামেলাটা হয় জানিস? প্রফেশনালিজমের ক্ষেত্রে। ওরা কাজটাকে, যেরকম আমার মনে আছে, আমি কলকাতাতে শ্যুট করছি, আমার টিমেরই গ্যাফার ছিল কেউ একটা, নাম মনে কর, বলছে দাদা কাজ ইন্ডিয়াতে সুখ দেখেন, ইন্ডিয়ান যে গ্যাফারটা সেও গাড়ি চালায় আসছে ইয়াতে স্টুডিওতে। তো ও যখন বললো দেখেন দাদা এখানে গ্যাফারও গাড়ি চালায়, আমি বললাম যে দিস ইজ দ্য প্রফেশনালিজম। আমাদের ইন্ডাস্ট্রিটা ওরকম প্রফেশন হয় না, এটা শুধু তোর ব্যাপার না, ওখানে তো ডিরেক্টরও গাড়ি নিতে পারে না বাংলাদেশে সেই জায়গাটাতে। এখানে কি ওরা কাজটাকে যে পরিমাণে সম্মান দিয়ে করছে কিংবা যে পরিমাণে ইমোশন দিয়ে করছে, ওদের ওখানে কাজটা যেভাবে বিবেচ্য হচ্ছে জনসাধারণ, আমরা তো এখনও ওই প্রফেশনালিজমে যেতে পারিনি। এটা নিয়ে আমি যখন সিনেমা হলের প্রজেক্ট করছিলাম একই কথা বলেছি যে ইন্ডিয়া, একসময় বলা হতো হোয়াট বাংলাদেশ থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি এখনও মানতে নারাজ, মেধায় আমরা বলিউড কেন হলিউডের চেয়ে কোনো অংশে কম নেই। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে রিসোর্স ইন অল ওয়ে, তুমি যদি টাকা পয়সার কথা বলিস কিংবা ক্রুর কথা বলিস, আজকে উনি যদি 2টা ছবি করছে না বলে ছবি করার অভিজ্ঞতা নেই, করলেন কে থামাবে? আর এখন তো টেকনোলজি এভাবে এসে, তো আমি আসলে নিজেকে কারো থেকে ছোট করছি না, আমি শুধু বলছি যে এনভায়রনমেন্ট ওয়ার্কটা ডিফারেন্ট, কারণ ওরা মোর প্রফেশনাল আমাদের চেয়ে, যেটা আমরা এখনও ডেভেলপ করতে পারি নাই বলে আমার মনে হয়। আমার মনে হওয়াতে অনেকের সাথে দ্বিমত হতে পারে, আমি আমার জায়গা থেকে। আসলে আমি আপনাকে একরকম দেখেছি, আর দেখার সুবাদে যেটা হয় যে বললাম মুগ্ধতা বা নানান রকম কিছু, এত কিছু করেন। ভাগ্যিস তুই আগের আমলে ছোট থাকা অবস্থা, এখন তুই মুগ্ধ, এখন আমরা মুগ্ধ তো ভুলে গেছি। না, আমার 3টা জিনিস আছে খুব, প্রশ্ন, বিস্ময়, কৌতূহল এবং সম্পূরকভাবে মুগ্ধতা। তো এটাই আমার মনে হয় যে মানুষকে বাঁচিয়ে রাখে আর কি, সব কিছু মিলিয়ে। অবভিয়াসলি আমি একটা জিনিস সবসময় বলি, তোর কথা, তুই তো গান নিয়ে শুরু করেছিলি প্রথম, আমি সবসময় একটা কথা বলতাম যে আমি কখনো একা হব না, কারণ আমার গান আমার সাথে আছে। আমি যখন লম্বা সময় ট্রাভেল করি, আমি কোনো না কোনো গানের কথা মাথায় ভাবি, মিউজিকটা করতে থাকি। তো এরকমও আছে, তো আমি যেহেতু গায়ক হিসাবে প্রসিদ্ধ নই, আমার নাম প্রসিদ্ধ হয়নি, তোরা আমার কাছে মানুষ, তো এমন গানও আছে যে গানটা লিখতে আমার প্রায় 1 যুগ লেগেছে। অনেকে বলে যে গান নিয়ে যখন কথা হয় গানের মানুষদের সাথে, যে আমি হয়তো একটা গান করেছি, ম্যাক্সিমাম যে ট্রাবলটা হয়, তুই নিজেও যেহেতু লিখিস, আমি হয়তো মুখরার প্রথম অন্তরা করে ফেলেছি, যেহেতু এটা আমার উপরে নাজিল হয়, আমি লিটারেলি বলি গান আমার উপরে নাজিল হয়, আমার গান। আর কিছু ফরমায়েশি কাজ, যে কোনো বিজ্ঞাপনের জিঙ্গেল লিখছি, কোনো ছবির গান, ওগুলো ফরমায়েশি কাজ। নর্মাল আমার গানগুলো লিটারেলি আমার উপর, আর নাজিল হইলে ওইটুক টাইমে, ওইটুকের মধ্যে যদি সেকেন্ড অন্তর আসলে না হলে আর হয় না। আমি ওয়েট করি দিনের পর দিন, এবং আমি হিসাব করে দেখলাম একটা গান আমার আছে যেটা আমার শেষ করতে অলমোস্ট 12 বছরের মতো লেগেছে, না 12 বছর না, ডিকেড বললাম তো, 10 বছরের মতো লেগেছে। যেটা কারণ ওই গানটার, এবং আমি যেখানে দাঁড়িয়ে লিখেছিলাম 9 বছর পরে ঠিক সেখানে গিয়ে আমার সেকেন্ড অন্তরাটা মনে এসছে পরের দিন। এটা হচ্ছে ওই
এখন তো তাহলে আবার তোর গান শোনাই। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। এরকম ছিল যে প্রতিবন্ধিত নও তবু আদর করে নাম রেখেছি অর্ধাঙ্গিনী, আসলে সত্তার দেড় ভাগ আমি আর তুমি বাকি আধখানি। প্রতিবন্ধিত নও তবু আদর করে নাম রেখেছি অর্ধাঙ্গিনী, আসলে সত্তার দেড় ভাগ আমি আর তুমি বাকি আধখানি। সভা সমিতিতে যাও বক্তৃতা তুমি দাও, সভা সমিতিতে যাও বক্তৃতা তুমি দাও, নারী স্বাধীনতা চাও তুমি, পিঠেতে মারের দাগ আঁচলে লুকানে থাক, ঢাকা থাক আমার ভণ্ডামি, বসে সেমিনারে ঘড়ি দেখো বারে বারে, বসি সেমিনারে ঘড়ি দেখো বারে বারে, মনে ভয় এ সময় ফিরল ঘরে বুঝি স্বামী। আমি প্রতিবন্ধিত নও তবু আদর করে নাম রেখেছি অর্ধাঙ্গিনী, আসলে সত্তার দেড় ভাগ আমি আর তুমি বাকি আধখানি। সেখানে অন্তরটা এরকম ছিল, আহা কি উদার মুখে স্তুতি সবার, কি পুরুষ কি দারুণ স্বামী, কত প্রমিলার ঈর্ষা জ্বালার ঘৃতে অগ্নি হলে তুমি, আহা কি উদার মুখে স্তুতি সবার, কি পতি কি দারুণ স্বামী, কত প্রমিলার ঈর্ষা জ্বালার ঘৃতে অগ্নি হলে তুমি, ঘুরি উড়ছে আকাশে জানে সুতোয় বাঁধা সে, ঘুরি উড়ছে আকাশে জানে সুতোয় বাঁধা সে, লাটা এটা ধরে নিচ্ছে আমি স্বামী। প্রতিবন্ধিত নও তবুও আদর করে নাম রেখেছি অর্ধাঙ্গিনী, আসলে সত্তার দেড় ভাগ আমি আর তুমি বাকি আধখানি। এটা ছিল গানটা। তো ওটাই বললাম যে আর নাজিল না হলে অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হয়, একটা গানের জন্যও 10 বছরের মতো অপেক্ষা করতে হয়, ওটাই বিষয়। সেটাই, এই অপেক্ষাই মনে হয় যেন মানে সৃষ্টির যে একটা জার্নি, তোকে বাঁচিয়ে রাখে সেটাই। হ্যাঁ সেটাই। তো আমার কিছু এই যারা নন্দিত শিল্পী আছেন দুই বাংলাতেই, তাদেরকে নিয়ে আমি কিছু কাজ করেছি। সেটা হচ্ছে ছাপাখানার ভূত। হ্যাঁ, আমি ছাপাখানা লেখার পরে আমি যতবার তোর দিকে তাকাচ্ছিলাম প্রথমে ওটা বোঝার চেষ্টা করে, যখন বুঝলাম তখন তুই ব্রেকটা নিলি। ভূত, ছাপাখানার ভূত যে প্রকাশনা সংস্থাটা, এটার প্রকাশক কিন্তু আমার স্ত্রী ফারিহা রুবাইয়াত খান। তোমার অর্ধাঙ্গিনী পূর্ণাঙ্গিনীর কাজই করছে না আর কি। এবং এই অনুষ্ঠানের যখন প্রসঙ্গটা আসলো, আমরা মানে ফিনল্যান্ডে বসেই এটার একরকম প্ল্যানিং করতাম। এখন ফিনল্যান্ডে, হ্যাঁ মানে যাওয়া আসার দুটো জিনিস চিনি, একটা ফিনল্যান্ডের রাজকুমারী আর একটা ভদকা ছিল ফিনল্যান্ডিয়া। তুমি দুটোই পাইছো, রাজকুমারীও আছে, ফিনল্যান্ডের জিনিসও তোমার সাথে আছে। তো ও আমাকে সাহস দিল যে না, এটা তুমি করো, এটা করা উচিত, যেহেতু তুমি বইয়ের ফর্মে এই কাজগুলি আগে করেছো। তো ও বলল যে প্রয়োজনে আমি অর্থলগ্নি করবো, এরকম মানে সাহস কোন লেভেলে আর কি। সমস্যা না, এটার জন্য তোর কাছ থেকে আমরা অর্থ নেব না, যেহেতু বৌমা এটা লগ্নি করছে, বেচারের টাকা যাবে। তো সেটারই একটা, এটা আমি যদি ভুল না করি ছাপাখানার ভূতের চতুর্থ বই। প্রথমটা হলো অঞ্জন যাত্রা, যেটা অঞ্জন দত্তর বায়োগ্রাফি, দ্বিতীয় নাট্যঞ্জন, তৃতীয় নিমাই ঘোষের এই বইটা একেবারে অ্যালবাম আকারে, এবং চতুর্থ কবির সুমনকে নিয়ে এই বইটার নাম কবিরা। তো এই বইটা আপনাকে আমি উপহার হিসেবে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমার এনে যদি কখনো কেউ বই লেখে তাহলে হতো। আচ্ছা তুই লিখিস, বেশি দিন হয়তো নাই আমি। হ্যাঁ আমি লিখতে চাই। আমার মাথার ভিতরে কাজ করছিল, এটা খুব পার্সোনালি। হ্যাঁ, বাকি যেগুলো গল্প বললাম এতক্ষণ নিজেরই, আর আমার মনে হলো আমি যতক্ষণ তোর সাথে যে কথাগুলো বললাম, আমি আজকে অনেকগুলো কথা বললাম যেগুলো নর্মালি আমি বলি না। মানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি হয় না, একদমই একদমই। তুই এডিট করে প্রোগ্রামটা তো একটা আকৃতিতে আনবি,
বাট ফুটেজটা রেখে দিস, কারণ আমি না থাকলেও অন্য কোনো মানুষের জন্য এটা কাজে লাগবে। আর আমি তোর অনুষ্ঠানের মাধ্যমে আমি একটু সুযোগ নিই দর্শকদের কাছ থেকে, যারা দেখবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমি একটা বড়সড় রোগে আক্রান্ত হয়েছি, যেটা বললাম জুয়েল ভাইয়ের যেটা ছিল, তো কর্কট রোগ যেটাকে বলে। তো আমি সেটাকে নিয়েই চলছি, কিন্তু আমার আশেপাশে যে মানুষজন আছে তারা একটু কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, আমি তাদের চেহারা দেখতে, যেহেতু তারা আমায় ভালোবাসেন। তো আপনাদের কাছে আমার প্রার্থনা রইল, আমার জন্য প্রার্থনা করবেন। যতদিন ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখেন পৃথিবীতে, আমি যে কাজগুলো ভালোবাসি করতে, আপনাদের জন্যই কাজ করেছি আজীবন, সেই কাজগুলো যেন শেষ মুহূর্ত পর্যন্ত ঠিকমতো করতে পারি এবং ঠিকমতো যাতে যেতে পারি আর কি, সেই প্রার্থনা রইল আপনাদের কাছে। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আমি ধন্যবাদ প্রবালদা। আমি চাই, এই শহর চাই যে আপনি হাজার হাজার বছর বেঁচে থাকেন। এটা আসলে হ্যাঁ, মানে মুখের কথা অনেক কিছু বলা যায়, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, হ্যাঁ, বাট আমি লাকি, আমি জানি যে আমার Right. একটা নির্দিষ্ট সময়সীমা আছে। তো ওটার মধ্যে যেগুলো এখন, যেরকম ধর তুই যখন বললি কালকে তো একটা ছোট টেক্সট দিয়েছিলে প্রবল ভাই একটা ইন্টারভিউ, আমি ওটা চিন্তা করলাম মানে সাজ্জাদ চেয়েছে, এখন আমি অনেকটা একটু ইসে মোডে চলে গেছি, মানে এটাকে বলা একটু হয় যে- সন্ন্যাস? না, সন্ন্যাস মোডে না, সন্ন্যাস তো সবকিছু চলে। আমি চলে গেছি হচ্ছে আমাদের ওই যে উনি, দেখ নাম মনে করতে পারি না, মানে ক্রিসমাসে যিনি সবাইকে উপহার দেন, Santa? সান্তা ক্লজ, হ্যাঁ। আমি সান্টা মোডে চলে গেছি, যে যা চাইছে পারলে আমি সেটা রাখার চেষ্টা করছি কথা বন্ধুর না, সাথে, এটা এসব সবসময় কিছু। কিন্তু আপনার হ্যাঁ, মধ্যে এটা আমরা আমি পেয়েছি, করি না, অন্তত কিন্তু আমি এখন ব্যক্তিগতভাবে হচ্ছে- যা দেখেছি। এখন হচ্ছে আর একটু বেশি, এটাকে বলে কি বৃক্ষ বলে যেন ওটাকে, যেটার কাছে সব চাওয়া যায়, বোধি হ্যাঁ, বৃক্ষ। বৃক্ষতে তো বোধ গান হয়, আর একটা ইচ্ছা বৃক্ষ আছে যেটা থেকে চাইলে পাড়ায় পাওয়া যায়। হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। বাট তুই আমার অনেক পছন্দের ছোট ভাই, তুই তো অনেক ছোট বয়স থেকে অনেক বড় বড় কাজ করছিস। না, এটা সেটা না, পুরোপুরি আমি কিন্তু আপনার এই যে তুই কাজটা করিস, দেখ, আমি এই যে যার কথা বলছিলাম না, আমার অনেক বন্ধুরা ইনক্লুডিং শামীম নিজেও লিখতো, হ্যাঁ, নিঃসন্দেহে চিৎকার করতো, মানে গালাগালি ভদ্রস্থ যতখানি করে আপনি লিখেন না কেন, প্রত্যেক, এবং বাংলাদেশের যারা প্রকাশনা নিয়ে কাজ করছেন বড় বড় মানুষজন, বহুবার এই মানে বেশি এটা হতো তোরা তোদের লেখা যে সময় বেরোয় বেশি ফেব্রুয়ারির আগে, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাদের এত ভালোবাসা, এত চাপড়া, আমি লেখাটা না প্রচণ্ড রকম ধৈর্যের ব্যাপার। আমি এই জন্য তোকে আলাদাভাবে শ্রদ্ধা করি আমার সেই সব বন্ধুদের যারা লিখেন, Thank you. কারণ হ্যাঁ, আমার বসাটাই যন্ত্রণার, আমি বসলে লিখে ফেলতে পারি। এখন আমি যখন একটা ছবির কাজ করি, আমি কিন্তু একদম পুরোনো আমলের মতো, বুঝছি, আমি ঘরে বসে লিখতে পারি না, আমার কোনো দূরে যাইতে হবে, পাহাড় নদী, আরেক 2-3 জন থাকে। আমার মনে আছে আমার বন্ধু মিমি আমাকে 250 পর্ব লিখিয়েছিল, একটা সিনেমার স্ক্রিপ্ট লিখিয়েছিল এরকম লোক পাঠিয়ে। Okay. আমি বসে বসে হচ্ছে পাহাড় কিংবা নদীর পাশে একটা কোনো জায়গায় থাকি, এক মাস 1.5 মাস পুরো কাজ শেষ করি, ওখান থেকে আসা। তো ওই যে এটা বললাম পুরোনো জিনিসের রয়ে গেছে, কিন্তু তুই যে লিখিস বা তোরা যারা লিখিস তাদের প্রতি কিন্তু ওই শ্রদ্ধাটা আমার আছে। এই যে এখন একটা ভিজুয়াল বই তৈরি করছিস, এটার জন্য তোকে শুভকামনা রইল। থ্যাংক ইউ। মানে আমি একটু ফর্মটা আমি হ্যাঁ। লেখার যে এখনকার যা ফেস আমার মধ্যে চলছে, যেরকম চলছে, সেটা হচ্ছে যে ফিকশনাল আর একটা ওয়ার্ল্ডে আমি আসলে প্রবেশ করেছি অলরেডি, একটা বই বেরিয়েছে। তো আপনি একটা কথা বলছিলেন যে ক্যামেরার শক্তি, ক্যামেরার একটা পাওয়ার আছে। তো প্রবালদা হচ্ছেন আমাদের পাওয়ার স্টেশন, আর প্রবালদাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ প্রবালদার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা সবসময় আমাদের শহরের ইন্সপায়ারেশন। প্রবালদার মতো ক্রিয়েটিভ মানুষ বেঁচে থাকলে শহর বেঁচে থাকে, শহর ভালো থাকে, এবং প্রবালদা ভালো থাকুক, প্রবালদা দীর্ঘায়ু লাভ করুক, এটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন।